আমার সব কাপড় নিয়ে তুই কি করিস? নুসরাত হে হে করে হাসলো। আরও আপনার কাপড়গুলো এত ভালো আর সফট দেখলেই ইচ্ছে করে পরে নিতে, তাই দু একটা চুরি করে নিয়ে পরি আর কি, বেশি না, দু একটা। আরশ আর তর্ক করলো না। তর্ক করে কি হবে, সেই তো নিয়ে পড়বে। কাবার্ডের ছোট ড্রয়ার খুলে কিছু খুঁজতে লাগলো। নুসরাত ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। কি করছেন? আরশ উত্তর করলো না। নুসরাত একটু এগিয়ে গেল আরশের দিকে, পিঠে হাত রেখে জিজ্ঞেস করলো। বলুন, খুঁজে দিচ্ছি। আমার আন্ডার। নুসরাত স্বাভাবিক গলায় বলল। আরশ ব্র্যান্ডেড মাল, যে এটা কেলভিন ক্লিনের। গম্ভীর গলায় বলল। হুম। আরে, আপনি ব্র্যান্ডের জিনিস এভাবে নষ্ট করছেন দেখে আমি ওটা দিয়ে সর্দি মুছে ধুয়ে তুলে রেখেছি। আবার যখন সর্দি হবে নাক মুছবো, এমনি এমনি নষ্ট করার কোনো দরকার আছে? নুসরাত লজ্জা পাওয়ার মতো করে বলল। আপনিও না। আরশ দাঁত কিরমির করলো। নাক ফুলিয়ে নুসরাতের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল। কি বললি? আবার বল। আরে, কানে কম শুনছেন নাকি? বলেছি নাক মুছে তুলে রেখেছি। আরশ রাগে নাক মুখ লাল করে বলল। খুব ভালো কাজ করেছিস। তোর মতো মাথা মোটাকে নিয়ে আমি কি করব? তুই আমার পরের জিনিস নিয়ে নাক মুছছিস। আমি ওটা একদিনও ইউজ করিনি। নুসরাত ফোরন কেটে বলল। এই জন্যেই তো নাক মুছেছি। আমার দেখেই মনে হয়েছে নিউ মাল এটা, তাই তো নাক মুছে তুলে রেখেছি। নুসরাত চুল আঁচড়ানোর জন্য চিরুনি হাতে নিল। চুলে চিরুনি লাগানোর আগেই আরশ রাগে নুসরাতের চুল ধরে টেনে ধরল। নুসরাত চুলের মাঝে চেপে ধরে আরশের দিকে চোখ তুলে তাকালো। চোয়াল শক্ত করে আরশ বলল। টাকা বের কর। নুসরাত মুখ দিয়ে ব্যথাতুর শব্দ করে বের করলো। আরশের দিকে ব্যথাতুর চোখ দিয়ে তাকিয়ে বলল। আপনি নারী নির্যাতন করছেন, আমি আপনার নামে কেস করব। আরশ রাগে বলল। যা বাল করার করিস, দেখব কি করতে পারিস আমার। আগে টাকা বের কর। কি? আমার 5,000 টাকার জিনিস দিয়ে তুই নাক মুছিস? নুসরাত ব্যথা ভুলে চোখ বড় বড় করে মুখ হা করে তাকালো। আরশ নুসরাতের চুল ধরে আরেকটু জোর দিয়ে টান মারল। আরে ভাই, চুল ধরে টানটানি কেন করছেন? নুসরাতের বাচ্চা, আমি তো চুল ধরে টানছি, এটা তোর সৌভাগ্য। আমার হাত কেমন নিষ্পিস করছে তোকে পেটানোর জন্য। ভাগ্য ভালো তোর, তোকে আমি পেটাচ্ছি না। অন্য ছেলে হলে তোকে পিটিয়ে তক্তা বানাতাম। নুসরাত শব্দ করে হাসলো। ঠোঁট মেলে আরশকে ভেঙিয়ে বলল। আমার এখনো বাচ্চা হয়নি, তাই নুসরাতের বাচ্চাকে ডেকে কোনো লাভ নেই। এখনো কোনো প্রসেসিংও শুরু হয়নি বাচ্চা পয়দা করার জন্য, কিছুদিন পর শুরু করব। আরশ চোয়ালে ঝুলিয়ে তাকিয়ে রইল। এ মেয়ে, এটা মেয়ে হতেই পারে না। লজ্জা নারীর ভূষণ। এর মধ্যে লজ্জা বলতে কোনো ডিকশনারি নেই। তোর লজ্জা বলতে কোনো ডিকশনারি আছে? নুসরাত বুক ফুলিয়ে জবাব দিল। না। কি? আরশ চুল ছেড়ে দিল নুসরাতের। নুসরাতের দিকে তাকিয়ে দেখলো গান গেয়ে চুল আঁচড়াচ্ছে। আরশ নুসরাতের দিকে এক পা এগিয়ে গেল। তোকে আমি একটা থাপ্পড় মারি? তোর এই হাসি হাসি মুখ দেখতে আমার মোটেও ভালো লাগছে না। নুসরাত গাল বাড়িয়ে দিল থাপ্পড় মারার জন্য। আরশ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার অতিরিক্ত রাগে ইচ্ছে করছে না থাপ্পড় মারতে, অন্য কিছু করতে ইচ্ছে করছে। আরশ ঠান্ডা চোখে তাকিয়ে নুসরাতের দিকে এগিয়ে গেল। নুসরাত আয়নার সামনে চুল খোপা করছিল। আরশকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে খোপা করা বাদ দিয়ে আরশের দিকে ফিরে তাকালো। আরশের মতিগতি নুসরাতের ঠিক লাগলো না, ঠিক মনে হলো না। চুল বাঁধতে নিবে আরশ দুর্বেদ্য হাসি হেসে নুসরাতের কোমর চেপে ধরল। নুসরাত বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো। আরশ কথা বলল না। ক্রোধে চোয়াল শক্ত করে নুসরাতের গালের দিকে অগ্রসর হলো। নুসরাতের নরম গালের ত্বকে সুচালো দাঁত স্পর্শ করল। ঝাঁঝালো স্পর্শে হাত থেকে বাঁচতে নুসরাত আরশকে ঠেলে সরাতে চাইল। আরশ সরল না। আরশকে সরতে না দেখে নুসরাত ব্যথায় চিৎকার করে উঠল। এবার তুই যদি না সরিস, আমি ভুলে যাব তুই কে। মেইন পয়েন্টে লাথি মেরে তোর ভবিষ্যৎ অন্ধকার করে দেবো। দূরে সর, শালা লুচ্চা কোথাকার। মেয়ে দেখলেই ঢলাঢলি আর কামড়াকামড়ি করতে মন চায়। হ্যাঁ, আজ সব বের করে দেবো তোর। আরশ নুসরাতের হুমকি ধমকিতে একটুও সরল না। নুসরাত দু হাত দিয়ে ঘুষি মারতে যাবে, আরশ নুসরাতের দু হাত চেপে ধরে উপরের দিকে তুলে রাখল। নুসরাতের গালের দিকে সূক্ষ্ম নজরে তাকালো আরশ। গালে দাঁতের দাগ পড়ে গিয়েছে, কিছু জায়গায় রক্ত ছোপ ছোপ হয়ে জমা হয়েছে। এবার কিছুটা শান্তি লাগছে। নুসরাতকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। মুখ দিয়ে শীষ বাজিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। হাত দিয়ে চুল ব্যাক ব্রাশ করে টাই পরে নিল। ড্রেসিং টেবিলে রাখা নুসরাতের জিনিসের মধ্য থেকে ব্ল্যাক টাই সেলিন পারফিউম নিয়ে সারা শরীর স্প্রে করল। তারপর নাক টেনে ঘ্রাণ নিল। আহ, কি ভালো সুগন্ধ। যাই বলি আর তাই বলি, মেয়েটার পারফিউম চয়েস ভালো আছে।
আরশ আয়নার সামনে থেকে সরে যেতেই নুসরাত আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের গাল দেখতে লাগলো। আরশ হাতে কোট নিয়ে রুম থেকে বের হতে হতে আদেশের স্বরে বলল, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিস। সকালের খাবার টেবিলে সবাই এসে বসেছে। আরশ আর নুসরাত দুজন দুপাশে সামনাসামনি বসে আছে। হিলাল সাহেব রুটি মুখে পুরে কথা শুরু করলেন। ইনাহাকে তুলে নিয়ে আসতে চাচ্ছি। নাসির সাহেব, সোহেদ কেসে উঠলেন। হিলাল সাহেব বললেন, এই পানি দাও এদের। নাজমিন বেগম স্বামীর দিকে পানি এগিয়ে দিলেন। নুসরাত সোহেব আর সোহেদের মাঝে বসা, তাই পানির গ্লাস দুজনের দিকে এগিয়ে দিল সে। এই গাধারা খাবার খেতে গিয়ে মাঝে বিষম উঠলো কেন? সোহেব আর সোহেদ মুখ লুকালেন। নাসির সাহেব নিজেকে ধাতস্থ করে বললেন, ভাই, এই বয়সে এসে আপনি ছেলের বউকে উঠিয়ে নিয়ে আসবেন? এটা কেমন দেখায় না? হিলাল সাহেব বিরক্তি চোখে সবার দিকে তাকালেন, ধমকে উঠলেন সবাইকে। তোদের তো আমি এমনি অমনি বলদ আর গাধা বলি না। তোরা যে এক একটা বড় বড় গাধা, তা তোদের কথায় প্রকাশ পায়। নাসির সাহেব মুখ কালো করে ফেললেন। সোহেদ হাসি আটকানোর জন্য মুখে রুটি পুড়লেন। সোহেব হালকা শব্দ করে হেসে দিলেন। হেলাল সাহেব সোহেবের দিকে আঙ্গুল তুলে বললেন, দেখো, আবার গাধার মতো হাসছে। আচরণ দেখো, এদের দুদিন পর ছেলে মেয়ের বিয়ে দিবে, আর এখন সিরিয়াস কথা নিয়ে দাঁত কেলানো হচ্ছে। এটা কোনো হাসির ব্যাপার হলো? গাধা যে গাধা থেকে যাবে। আমি কি বলেছি আমি তুলে নিয়ে আসব? অনুষ্ঠান করে তুলে নিয়ে আসার কথা বলছি। তোদের ভেঙে কথা না বললে তোরা একটা বলদ, কিছুই বুঝিস না। নুসরাতের দিকে চোখ ফেলে বললেন, তাই না মা? নুসরাত থতমত খেয়ে মাথা নাড়াল। হেলাল সাহেব নুসরাতের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলেন। তারপর আবার তড়াক করে তাকালেন নুসরাতের পানে। পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন। গালে কি হয়েছে? নুসরাতের হাত আপনা আপনি গালে চলে গেল। আরশের দিকে নাক ফুলিয়ে তাকালো। আরশও তাকালো সেম সময়। দুজনের চোখাচোখি হতেই নুসরাত বলল, এক মোটা গন্ডার এসে ধাক্কা মেরে ওয়াশরুমে ফেলে দিয়েছে। হেলাল সাহেব মনে করলেন ভুল শুনেছে, আবার জিজ্ঞেস করলেন, সরি, কি কি আবার বলো, শুনতে পাইনি। ওয়াশরুমে স্লিপ করে পড়ে গিয়ে বালতিতে লেগে গাল কেটে গিয়েছে। হান বলল, দেখি বড় আপু, একটু দেখি কতটুক কেটেছে, বালতি তো লেগেছে। আরশ ধমক দিল। তুই দেখলে ওর গাল ঠিক হয়ে যাবে কি? নুসরাত মুখ ভেঙালো। নিজে করলে দোষ নেই, অন্য দেখতে চাইলেই দোষ। আহান মুখ লটকে বসে গেল। আরশ মুখে তাড়াতাড়ি রুটি পুড়তে লাগলো। যত তাড়াতাড়ি পালানো যায় এখান থেকে পালাতে হবে তাকে। লিপি বেগম চিন্তিত গলায় বললেন, তোর কি হয়েছে আরশ? এভাবে খাবার খাচ্ছিস কেন? ধীরে সুস্থে খা। মেহেরুন্নেসা নিচের দিকে অ্যাটেনশন ফিরিয়ে নিলেন। সবার খাওয়া ইতিমধ্যে শেষ। হাত টিস্যু দিয়ে মুছে মেহেরুন্নেসার দিকে তাকালেন। আরস আর নুসরাত, তোমাকে বিয়ার তো কয় মাস হইয়া গেছে, তাইলে এখনো সুখবর পাই না কে? নুসরাত রুটি মুখে পুরে বলল, এই বয়সে এসে তুমি সুখবর চাচ্ছ দাদা? সবাই বিদায় নিলেন। বুঝতে পারলেন মেহেরুন্নেসার কথা। এক কথায় সবাই পালিয়ে গেলেন কাজের কথা বলে। তিনি নাতি নাতনিদের সাথে কথা বলছেন, তারা থেকে কি করবে। কখন আবার কি বেফাস কথা বলে ফেলেন মেহেরুন্নেসা। নিজে লজ্জা পাবেন না, কিন্তু তারা লজ্জা পাবে। বাবা চাচাকে চলে যেতে দেখে নুসরাত গলার ভেতর আটকে রাখা কথা ধীরে ধীরে বলল, এক পা কবরে রেখে তুমি এখন সুখবরের অপেক্ষায় আছো? ছি দাদা, ছি, এটা আশা করিনি তোমার থেকে। আরশ মাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ নিচু করে পানি খেলো এক চুমুকে সব। নাজনীন বেগম এসে নুসরাতের মাথায় গাড্ডা মারলেন। এসব কোন ধরনের কথা? একজনকে কিছু বললে শুধু তেরা কথা বলবে, আর আরেকজনকে কল দিলে কলই ধরবে না, আর ধরলে কিছু বললে শুধু হুহা করবে। নাজমিন বেগম চোখের পাশ ওড়না দিয়ে মুছলেন। নুসরাত মুখের সামনে রুটি দিয়ে হা করে তাকিয়ে থাকলেন। এটা তার মা হতেই পারে না। কথা বললেই ভ্যাভ্যা করে শুধু কাঁদে। সরো তো সরো আম্মা, এসব কান্না ভালো লাগছে না আমার। হঠাৎ করে দুঃখ উগাম দিয়ে উঠে যায়। নুসরাত প্লেটে পানি ঠেলে উঠে দাঁড়ালো। নাজমিন বেগমের পাশ দিয়ে যাওয়ার সময় হাতের মুঠোয় রুমাল দিয়ে চলে গেল। সামনের দিকে তাকিয়ে বলল, ইরহাম তাড়াতাড়ি আয়, গাড়িতে অপেক্ষা করছি। সাথের জনকেও নিয়ে আয় তাড়াতাড়ি। নুসরাত গ্যারেজ থেকে গাড়ি বের করতে আবির আসলো। নুসরাত বিরক্ত হয়ে বলল, এই তোমার আসার সময় হলো এটা?
নাস্তা পাবে না এখন, চুপচাপ পেছনের সিটে উঠে পড়ো। আবির ভদ্র ছেলের মতো ব্যাক সিটে উঠে বসলো। নুসরাত ফোন বের করে কল করলো কাউকে। কল ধরতেই ওপাশের জনকে কর্কশ গলায় বলল, 2টো ব্রেডে মধু না হলে জ্যাম লাগিয়ে নিয়ে আসবি। নুসরাত ধমকি দিয়ে বলল, যদি না নিয়ে আসিস লাত মেরে সৌরজগতের বাইরের স্যাটেলাইটে পৌঁছে দেব। ইরহামের কথা না শুনে নুসরাত ফোন রেখে দিল। আবির চুপচাপ নুসরাতের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে ইসরাতের কল আসলো। হ্যাঁ হ্যালো, এই তো এসে গিয়েছি, আধ ঘন্টার মতো সময় লাগবে, ইমিগ্রেশন শেষ করে কল দিস। নুসরাতের কথা শেষ হতেই আরুষ আর ইরহাম এসে গাড়িতে বসলো। নুসরাত গাড়ি স্টার্ট দিল, যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি চালাতে লাগলো। চুপচাপ বসে থাক, এত কথা বলিস কেন? আমি ড্রাইভার, আমি যেখানে নিয়ে যাব সেটাই তোর গন্তব্য। ইরহাম আর কোনো কথা বলল না। এ পাগলকে কোনো কিছু বলে কোনো লাভ হবে না, তাই চুপ হয়ে বসে রইল। এয়ারপোর্টে পৌঁছে নুসরাত চারিদিকে তাকাতে লাগলো। ইসরাত এখনো বের হয়নি। ইরহাম অবাক হয়ে জিজ্ঞেস করলো। নুসরাত ইরহামের কথার উত্তর না দিয়ে উকিঝুঁকি মারতে লাগলো। আরুষ বলল, এরকম মুখে চোখে মারছিস কেন? 15 মিনিট ধরে এক জায়গায় বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে যাচ্ছে। নুসরাত বিরক্ত হয়ে বলল, প্রায় বসে না থেকে হাঁটলেই হয়, তাহলে তোর কোমর ব্যথা হয় না। আধা ঘন্টা পরে ইসরাত বহির্গমন দিক থেকে বের হলো। নুসরাত দৌড়ে গিয়ে টর্নেডোর মতো ইসরাতকে জড়িয়ে ধরল। ইসরাত হালকা করে হেসে নুসরাতের পিঠে হাত রাখল। ইরহাম আর আরুষ ইসরাতের পানে হা করে তাকিয়ে আছে। চোখের ভুল মনে করে চোখ পিটপিট করে আবার চোখ মেলে তাকালো। ইসরাত আগের তুলনায় একটু বেশি সুন্দর হয়ে গিয়েছে ইরহামের কাছে মনে হলো। অপার্থিব দৃষ্টিতে জ্ঞান হারানো লোকের মতো তাকিয়ে রইল। ইরহাম মন্ত্রমুগ্ধের মতো সামনে অগ্রসর হলো। ইসরাত নুসরাতের থেকে দৃষ্টি সরিয়ে ইরহামের পানে তাকালো। ইরহামের দিকে তাকিয়ে অধর প্রসারিত করে হাসল। ইরহামের এখনো বিস্ময় কাটেনি। ইসরাত ইরহামের মাথায় চুল হাত দিয়ে এলোমেলো করে দিল। তবু ইরহাম ইসরাতের দিকে তাকিয়ে থাকলো। নুসরাত বিরক্ত হয়ে ইরহামের কোমরে লাত মেরে বলল, এরকম হ্যাবলাকান্তর মতো তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে চোখ খুলে পড়ে যাবে, ঠিক করে তাকা। ইসরাত আরশের সাথে হালকা হেসে কুশল বিনিময় করল। নুসরাতের কি যেন মনে হলো, তাই গাড়ির দিকে দৌড়ে চলে গেল। গাড়িতে আরশের কিনে দেওয়া গাজরাগুলো ছিল, সেগুলো নিয়ে আসলো। গাজরাগুলোর এক পাশ হালকা শুকিয়ে গেছে। গাজরাগুলোর মধ্যে 2-3টে গাড়ির সামনে রাখলো। একটা ইসরাতের মাথার উপর রাখলো আর 2টো ইসরাতের মাথায় পরিয়ে দিল। মেরে প্যারে বেহনা, ইয়ে তুমহারে লিয়ে হ্যাঁ। সময় এবং সুযোগ দুটো থাকা সত্ত্বেও আমি আপনার জন্য কোনো বুকে কিনে আনিনি, এইগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। বুঝতে হবে আজকাল আমি সংসারী হয়ে যাচ্ছি। আমার প্রিয় বোন, তুমি এগুলোর উপরে হেঁটে আমার জীবনটা ধন্য করে দাও। ইসরাত নুসরাতের কাণ্ডে হেসে এগুলোর উপর দিয়ে হেঁটে গেল। আরশ মুখ কালো করে গাছের দিকে তাকিয়ে থাকলো। গাড়ির কাছে দাঁড়িয়ে ইসরাত নুসরাতের উদ্দেশ্যে বলল, তোকে যে অ্যাপার্টমেন্ট দেখে রাখতে বলেছিলাম, তুই তার কি ব্যবস্থা করলি? আরশ বিস্ময় নিয়ে বলল। কিসের অ্যাপার্টমেন্ট? নুসরাত তার উত্তর না দিয়ে হেসে হেসে বলল, আমরা বাড়িতে যাচ্ছি। নুসরাত, আমি কোনো ফাজলামির মোডে নেই, আমি বাড়িতে যাচ্ছি না। আরশ বলল। তুমি বাড়িতে যাবে না? ইসরাত দৃঢ় কণ্ঠে বলল, না। তুই বাড়িতে না গেলে আমি এই যে এখানে হাত শুয়ে পড়বো, নইলে এই ট্রাকের নিচে শুয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দিব। এখন আমি মরলে দায়ভার সব তোর আর আরশের। আরশ ভ্রু কুচকে তাকালো। নুসরাত সেদিকে পাত্তা না দিয়ে এয়ারপোর্টের সামনে পার্কিং করে রাখা গাড়ির সামনের রাস্তায় শুয়ে পড়ল। ইসরাত আরশ ইরহাম বিমূঢ় হয়ে নুসরাতের দিকে তাকিয়ে থাকলো। শুয়ে পড়বে বলেই শুয়ে পড়ল। নুসরাত, ওঠ বলছি, সবে আমাদের দিকে তাকাচ্ছে। তাকিয়ে থাকুক, তাতে আমার কি? তুই বাড়িতে না গেলে আজ আমি এখানে এইভাবেই শুয়ে থাকবো। ইসরাত চারিদিকে একবার চোখ ঘুরিয়ে তাকালো। এয়ারপোর্টে থাকা অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। মান সম্মান বাঁচাতে ইসরাত বাধ্য হয়ে বলল, ওঠ, আমি বাড়িতে যাব। হ্যাঁ, এখন হ্যাঁ না বলে দেখা যাবে এই মেয়ে এখানে সারাদিন শুয়ে থাকবে। এর নির্ঘাত মাথায় সমস্যা আছে। বাসিকে আম্মুকে বলতে হবে একে যত তাড়াতাড়ি সম্ভব সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্য। ইসরাত এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে ইসরাতের লাগেজ টেনে নিয়ে আসলো। এই ইরহাম, গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? এগুলো ডিকিতে তোল। ইরহাম বাধ্য ছেলের মতো লাগেজ গাড়িতে তুলল। নুসরাত গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো। ইসরাত নুসরাতের পাশে উঠে বসলো। আরশ বলল,
আমি কোথায় বসবো? নুসরাত ইলহাম আর আবিরের দিকে ইশারা করে বলল। ওদের দুটোর মাঝখানে বসুন। আরশ বলল। হ্যাঁ। নুসরাত শুনল না। আরশ ইরহামকে মাঝে বসার জন্য বলল। ইরহাম বলল তার মাঝখানে বসলে শ্বাস বন্ধ হয়ে যায়। আরশ ব্যথিত চোখে তাকিয়ে গিয়ে মাঝে বসল। আবির আরশের দিকে বিরক্তির চোখে তাকিয়ে বাহিরের দিকে দৃষ্টি দিল। জায়ান আজকাল নিজের কাজে অনেক ব্যস্ত। ইনায়াকে ঠিকমতো সময় দিতে পারছে না। জায়ান নিজের কেবিনে বসে কাজ করছিল। হঠাৎ উদ্ভ্রান্তের মতো কেবিনে প্রবেশ করলো ইনায়া। এসে জায়ানকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আকস্মিক ইনায়াকে এরকম আচরণে জায়ান স্তব্ধ হয়ে গেল। জায়ান ইনায়ার পিঠে হাত দিয়ে বলল। কি হয়েছে? ইনায়া কোনো কথা বলল না, জায়ানকে ধরে কান্না করতে থাকলো। জায়ান আরও 2-1বার জিজ্ঞেস করলো, কিন্তু ইনায়া কোনো কথা বলল না। জায়ান হাল ছেড়ে এভাবেই ইনায়াকে জড়িয়ে রাখলো। দীর্ঘ আধ ঘন্টা পরে ইনায়া কান্না করা থামলো। তুমি আবার আমাকে ইগনোর করছো? কখন করলাম? তাহলে মেসেজ কলের রিপ্লাই দিচ্ছ না কেন? আরে একটু বিজি ছিলাম, এজন্য মেসেজ কলে রিপ্লাই দিতে লেট হয়ে গেছে। আর এভাবে কান্না করার কি আছে? ইনায়া কান্নার জন্য ফুপিয়ে উঠল। জায়ান পিঠে হাত বুলিয়ে দিল। ইনায়া ধ্যান গুড়াতে বলল। আর জানো কি হয়েছে? না বললে কিভাবে জানবো? জায়ান হেসে উঠল। তারপর সকালের কথা ইনায়ার কাছে একে একে বলতে লাগলো। ইনায়া কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খেলো জায়ানের বুকের ওপর। একটা আবদার করব, রাখবে? শুধু বলো, তোমার জন্য নিজের প্রাণও হাজির করে দিব। ফিল্মি ডায়লগ দেওয়া বন্ধ করো। আচ্ছা, কি আবদার বলো। শপিং করতে যাব। জায়ান ইনায়ার দিকে পিটপিট করে তাকালো। আবার সেই শপিং? এতদিনে একটু সেভিং করেছে, তাও এভাবে উড়ে যাবে? জায়ান অসহায় গলায় বলল। মুখ আজ যেতেই হবে, আজ না গেলে হয় না? হ্যাঁ, আজ যেতেই হবে, না গেলে হবে না। দিয়ে টেনে টুনে দুঃখ ভরা স্বরে বলল। আচ্ছা চলো। সারা রাস্তা ইসরাত চুপ করে বসেছিল গাড়ির বাহিরের দিকে তাকিয়ে। নুসরাত মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে প্যাপু করা বাঁশি কিনল। গাড়ি চালাতে চালাতে ইসরাতের কানের গোড়ায় বাঁশি নিয়ে বাজালো। গাড়ির সোসাইটির ভিতরে ঢুকতেই ইসরাতের ভিতরে কম্পন শুরু হলো। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বসে রইল। গাড়ি বাড়ির সামনে এসে থামল। হর্ন বাজাতেই রহমত গেট খুলে দিলেন। নাজমিন, রোহিণী, ঝর্ণা রান্নাঘরে কাজ করছিলেন। হেলাল সাহেব ও লিপি বেগম নিজেদের রুমে রেস্ট করছেন। নাসির, সৈয়দ সাহেব আজ বাড়িতে আছেন, কেউ কাজে যাননি। ইসরাত এখনও গাড়িতেই বসে আছে। ওর কেন জানি বাড়ির ভিতরে যেতে ইচ্ছে করছে না। নুসরাত গাড়ি থেকে নেমে প্যাপ ও বাঁশি বাজাতে লাগলো। বাঁশির শব্দে বাড়ির ভেতর থেকে সবাই বের হয়ে আসলেন। নাসির সাহেব নুসরাতকে বাঁশি বাজাতে দেখে জোরসে একটা ধমক দিলেন। নুসরাত এক দৌড়ে গিয়ে আরশের পেছনে লুকালো। হেলাল সাহেব নাসির সাহেবকে উল্টো ধমক দিয়ে বললেন। ওকে, এরকম ধমক দিছিস কেন? হেলাল সাহেব নুসরাতের দিকে তাকিয়ে বললেন। কি রে মা, এরকম বাঁশি বাজাচ্ছিস কেন? কি হয়েছে? হেলাল সাহেবের আশকারা পেয়ে নুসরাত এক লাফে গাড়ির কাছে গেল। গাড়ির দরজা খুলে ইসরাতকে টেনে বের করলো। সারপ্রাইজ! সবাই ইসরাতের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার এই রকম দৃষ্টি দেখে ইসরাতের কেমন জানি লাগলো। নাজমিন বেগম ইসরাতকে দেখে আবেগে আপ্লুত হয়ে ইসরাতকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। ধীরে ধীরে সবাই এসে ইসরাতের সাথে কুশল বিনিময় করল। নুসরাতের বাঁশির শব্দে মেহেরুন্নেসাও বাড়ির বাহিরে এসেছেন। তিনি ইসরাতকে দেখে প্রথমে অবাক হলেও পরে চারিদিকে জাইনকে খুঁজতে লাগলেন। এই মাইয়া, আমার নাতিটা কই? মেহেরুন্নেসার প্রশ্নে সবাই ইসরাতের দিকে তাকালো জিজ্ঞাসার দৃষ্টিতে। ইসরাত কোনো উত্তর করল না। ইসরাত কোনো কথা বলছেন না দেখে আরশ বলল। অনেক জার্নি করে এসছে, ওকে কি তোমরা এভাবে দাঁড় করিয়ে রাখবে? পরে না হয় জেনে নেবেন ভাইয়া কোথায়। হেলাল সাহেবও তাড়া দিলেন ইসরাতকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। আরশ ইসরাতের লাগেজ নিয়ে ওর রুমে রেখে আসলো। ইসরাতকে ফ্রেশ হওয়ার জন্য ওর রুমে পাঠিয়ে দিলেন নাজমিন বেগম। নিজে লেগে পড়লেন রান্নার কাজে। কতদিন পর মেয়েটাকে কাছে পেয়েছেন, তাই আজ তিনি মেয়ের পছন্দের রান্না করবেন বলে ঠিক করলেন। ইসরাতের লাগেজ টেনে উপরে নিয়ে গেল ইরহাম। আরশ ইসরাতের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। নুসরাতকে টেনে নিয়ে যেতে চাইল, কিন্তু নুসরাত গেল না। সে আজ বাড়িতে থাকবে, কোনোভাবে বাড়ির বাহিরে এক পাও ফেলবে না। ইরহামের এক কথা, নুসরাত না গেলে সেও যাবে না। নুসরাত তার ডিউট এক পা না ফেললে সেও ফেলবে না।
অগত্যা আরশ অফিসে একা গেল। ইসরাত ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। নিজের বাড়ি, নিজের রুম, নিজের বিছানাতে শুয়ে শান্তির নিঃশ্বাস ফেলল। চোখ বুজতেই নুসরাত ঝড়ের গতিতে রুমে এসে প্রবেশ করল। নুসরাত কোনো কুশল বিনিময় ছাড়া কথা শুরু করলো। জানিস কি হয়েছে? ইসরাত চোখ বুজে থেকে নির্লিপ্ত গলায় বলল। না বলে জানবো কিভাবে? হ্যাঁ তাই দাঁড়া বলছি। ইসরাত হাসি আটকে বলল। দাঁড়াতে পারবো না, এভাবে বল। নুসরাত বিরক্ত হয়ে থাপ্পড় মারল ইসরাতকে। ইসরাত হালকা শব্দ করে হাসল। হাতের বাহুতে ঘষতে ঘষতে বলল। আচ্ছা কি বলবি বল, আমি শুনছি। জাইন জানে তুই দেশে আসছিস? ইসরাত সময় নিল। চোখ খুলে একবার নুসরাতের পানে তাকিয়ে আবার চোখ বুজে নিল। ধীর কণ্ঠে বলল। না, কেন? নুসরাত ও বলে মাথা নাড়ালো। হঠাৎ কিছু মনে হতেই তড়াক করে ইসরাতের দিকে তাকালো। ব্যথিত গলায় জিজ্ঞেস করলো। তোর পড়াশোনা তো মাঝ নদীতেই ডুবে গেছে। লাস্ট সেমিস্টার তো দিলি না তুই। তো কি হয়েছে, আবার প্রিপারেশন নিয়ে দিব পরীক্ষা, এতে নৌকা ডোবার কি আছে? নুসরাত হাসলো। হেসে ইসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল। কথার কথা বললাম, ইসরাতকে ছেড়ে দিল তার মতো, কথা বললো না আর। দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে এসে নাজমিন বেগম ফিরে গেলেন, কারণ ইসরাত ঘুমিয়ে আছে এখনও। দীর্ঘ 18 ঘন্টা জার্নি করার জন্য শরীর ছেড়ে দিয়েছে। ভালো করে পর্দা টেনে দিলেন যাতে বাহিরের আলো রুমে প্রবেশ করতে না পারে। শান্তিমতো ঘুমাতে দিলেন দুই বোনকে। রাতের বেলা ইসরাত ঘুম থেকে উঠে ফ্রেশ হলো। ঠান্ডা পড়ে গিয়েছে পুরো দমে। শরীরে গরম কাপড় জড়িয়ে খাবার টেবিলে আসলো। খাবার টেবিলে আজ খাবারে ভরপুর। ইসরাতের পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। ডিম ভুনা, কালা ভুনা, খাসির মাংস, গলদা চিংড়ি, মুরগির মাংসের রোস্ট, মাছ ফ্রাই, আরও অনেক কিছু। নুসরাত চোখ বড় বড় করে তাকালো। নাজমিন বেগম দই এনে রাখলেন টেবিলে। মায়ের দিকে ব্যথিত নয়নে তাকিয়ে দুঃখী গলায় বলল। তুমি এত কিছু রান্না করলে ইসরাতের জন্য, আর আমার জন্য রান্না করলা খালি করলা ভাজি, শাক ভাজি, ছোট মাছ, শুটকি আর হাবিজাবি যা আছে সব। তুমি আমার মা হতেই পারো না। নাজমিন বেগম খেপে গেলেন। নুসরাতের মাথায় গাঁটটা মেরে বললেন। সবসময় উল্টাপাল্টা কথা বলা, তোকে তো সবসময় রান্না করে খাওয়াই। মেয়েটা আজ 5 মাস পর বাড়ি ফিরলো, একটু তো ভালো মতো রান্না করে খাওয়াবো, তাই না? এরকম উল্টাপাল্টা কথা বললে শ্বশুর বাড়ি থেকে লাথি মেরে বের করে দিবে। ভালো মানুষের মতো কথা বল। আমরা বলে সহ্য করছি, অন্য কেউ হলে 2-1টা লাথিও দিবে। এই তো আসল কথায় এসছো। তুমি আমার চাচি শাশুড়ি, তার প্রমাণ তোমার কথাই পাওয়া যাচ্ছে। তুমি আমার মা হতেই পারো না। নাজমিন বেগম চোয়াল ছুলে গেল। একে এক বললে দুই বোঝে, এটাকে তার বোঝানোই বৃথা। নাজমিন বেগম চলে গেলেন কিচেনের দিকে, নুসরাতকে ইগনোর করে। নুসরাত পেছন থেকে সতর্ক গলায় বলল। এই তো প্রমাণ হয়ে গেল তুমি আমার মা না, তুমি হলে ইসরাতের মা। সত্যি করে বলো তো, তুমি কোথা থেকে আমায় অ্যাডপ্ট করেছো? নাজমিন বেগম শুনলেন না কথা। নুসরাত আরও কিছু বলতে যাবে, ইসরাত বলল। আপু আসছে, চুপ কর। শুনলে একটা মারও মাটিতে পড়বে না, সব তোর পিঠে পড়বে। হেলাল সাহেব শহীদের সাথে কথা বলতে বলতে নিজ জায়গায় এসে বসলেন। ইসরাতকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের পাশে বসালেন। প্লেটে ভাত বেড়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। কিরে মা, এত শুকিয়ে গেছিস কেন? জাইন কি তোর খেয়াল রাখে না? ইসরাত কোনো কথা বলল না, হালকা করে শুধু হাসলো। ভাত মাখিয়ে ইসরাত প্রথম লোকমা ভাত মুখে নিতেই লিপি বেগমের ফোন বিকট শব্দে বেজে উঠল। হেলাল সাহেব বিরক্তির গলায় বললেন। এই সময় আবার কে কল দিয়েছে? লিপি বেগম কর্কশ গলায় বললেন। তোমার বড় ছেলে কল দিয়েছে। হেলাল সাহেব আদেশের স্বরে বললেন। কল ধরো তো, দেখি কি বলে। আজ ওর একদিন কি আমার একদিন। কল ধরলেন লিপি বেগম। জাইনের কল দেখে ইসরাত কোনো প্রতিক্রিয়া দেখালো না, নিজের মনের সুখে খেতে লাগলো। কল ধরতেই জাইন লিপি বেগমকে কিছু বলতে না দিয়ে জিজ্ঞেস করল। ইসরাত কি বাসায় এসেছে? অগাত্য লিপি বেগম না জেনে জাইনকে ধমক দিয়ে বললেন। কখন তুমি এয়ারপোর্টে রেখে এসেছ, আর এখন কল দিয়ে জিজ্ঞাসা করছো ইসরাত বাসা এসেছে কি না? আমাদেরকে কল করে একবার বলা গেল না ইসরাত বাংলাদেশে আসছে? নুসরাত না গিয়ে আনলে তো কেউ জানতো না ইসরাত বাংলাদেশে আসছে।
হেলাল সাহেব লিপি বেগমের কাছ থেকে ফোন নিয়ে নিলেন। জাইনকে বজ্রকণ্ঠে ধমক দিয়ে বলতে লাগলেন, জাইন, তুমি এত বেখেয়ালি পানা কখন থেকে শুরু করলে? একে তো তুমি ওর যত্ন নিতে গাফিলতি করেছো, এখন আবার স্ত্রীকে কোনো ভরসা ছাড়া বাংলাদেশ পাঠিয়ে দিয়েছো। তারপর আমাদের সাথে একবারও এই বিষয় নিয়ে ডিসকাশন করলে না। হেলাল সাহেব থেমে শ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন, ওর এই অবস্থা কেন? ও এত রোগা হয়ে গেল কিভাবে? আমাদের ঘরের মেয়েকে তুমি ভালোভাবে স্বাস্থ্যবান নিয়ে গেলে আর ফিরিয়ে দিলে কিভাবে? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি জাইন। নাসির সাহেব ভাইয়ের উপরে বিরক্ত হয়ে বললেন, ভাই কি শুরু করেছো? স্বাস্থ্য কমে গিয়েছে, আবার বেড়ে যাবে, এত কথা বলার কি আছে? ছেলেটাকে ভালো মন্দ তো আগে জিজ্ঞাসা করবে, তা না জিজ্ঞাসা করে ধমকাধমকি শুরু করেছো। জাইন হেলাল সাহেবের এত প্রশ্নের বিপরীতে একটাই উত্তর দিল না। চুপ করে বাবার কথা হজম করে নিল। ভিন্ন একটা প্রশ্ন জিজ্ঞেস করল। ইসরাত কোথায়? হেলাল সাহেব কিছুটা অবাক হয়ে গেলেন। এত কথার বিপরীতে ছেলেটা অন্য আরেকটা প্রশ্ন করছে। নিজের বিস্ময় নিজের ভেতরে রেখে বললেন, এই তো আমার পাশে বসে খাবার খাচ্ছে। ইসরাতের কাছে ফোন দাও। ফোন লাউডে ছিল বিধায় ইসরাত জাইনের সব কথা শুনতে পাচ্ছিল। ইসরাত নির্লিপ্ত অথচ ধীর কণ্ঠে বলল, আমি অনেক টায়ার্ড ফিল করছি, এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না, পরে কথা বলে নেব, আপনারা কথা বলুন। খাবারে পানি ঢেলে ইসরাত খাবার টেবিল থেকে চলে গেল। হেলাল সাহেব বলে উঠলেন, আরে মা, খাবারটা তো শেষ করে যা। আমি অনেক টায়ার্ড ফিল করছি বড় আব্বু, আর এখন খেতে পারবো না, একটু রেস্ট নেওয়া প্রয়োজন, শরীর ছেড়ে দিচ্ছে। ইসরাত কোনো রকম কথাগুলো বলে নিজের রুমের দিকে অগ্রসর হলো। চোখে অন্ধকারে দেখছে, নাক পিটপিট করছে, সেই সাথে যোগ দিয়ে আবার মাথা যন্ত্রণা শুরু হচ্ছে। মাথা খুলে ফেলে দিতে ইচ্ছে করল ইসরাতের। জাইন ইসরাতের কথা শুনল, তবুও চুপ করে বসে রইল ফোনের ওপাশে। সে সব কিছু শোধ নিবে খুব তাড়াতাড়ি ইসরাতের কাছ থেকে। জাইনের সাথে বাড়ির সবাই আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। নুসরাত প্লেটে থাকা খাবার একসাথে সব মুখে পুড়ে হাত ধোয়ার জন্য উঠে দাঁড়ালো। হেলাল সাহেব ধমক দিলেন, তোর আবার কি হয়েছে? খাবার রেখে উঠে দাঁড়ালি কেন? আরও একটু ভাত নে, এত কম খাবার খাসিস কেন? নুসরাত মুখের ভাত গিলার চেষ্টা করলো। ভাত চাবাতে চাবাতে হু হু করে কিছু বলল। হেলাল সাহেব বুঝলেন না। ইরহাম পানির গ্লাস নুসরাতের দিকে এগিয়ে দিল। নুসরাত পানি দিয়ে ভাত গিলে নিয়ে গলা কিছুটা পরিষ্কার করে বলল, পেট ভরে গেছে আমার, আর খাবো না। হেলাল সাহেব কিছু বলতে চাইবেন, লিপি বেগম ইশারা করে না করলেন কিছু বলার। গলার কাছে আসা কথাগুলো গিলে নিলেন হেলাল সাহেব। নুসরাত বেসিনে হাত ধুয়ে ইসরাতের রুমের দিকে দৌড় দিল। নিস্তব্ধ রাতে চারিদিকে ঝিরিঝিরি পোকারে ডাক শোনা যাচ্ছে। ইসরাত নিজের রুমে একা শুয়ে আছে জানালার দিকে তাকিয়ে। দিনে ঘুমানোর জন্য এখন চোখে ঘুম নেই। এখনো পর্যন্ত মেহেরুন্নেসার সাথে কথা বলেনি। হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। কেমন আছো ইসরাত? সকালে তোমার সাথে ঠিক করে কথা বলতে পারিনি। ভালো। ইসরাত, তুমি কিছু মনে না করলে কিছু জিনিসকে জিজ্ঞেস করতে পারি? ভাইয়া তো হেজিটেট ফিল করার কোনো কিছু নেই, যা জিজ্ঞেস করার করে ফেলুন। বড় ভাইয়াকে জানতো তুমি এখানে এসছো? ইসরাত চুপ থেকে মাথা নাড়ালো। আরশ চুপ করে কিছুক্ষণ বসে থেকে কিছু ভাবলো। ঠোঁট কামড়ে ইসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে এক্স্যাক্টলি কি হয়েছে? ইসরাত ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল। একবার বলবে ভাবলো, তারপর আবার নিজেই মনে বলল তাদের স্বামী স্ত্রীর ব্যাপারে অন্য কাউকে কেন বলবে সে। ইসরাত শান্ত গলায় বলল, তেমন কিছু না ভাইয়া, হাজব্যান্ড ওয়াইফের মনোমালিন্য চলছে, এরকম কিছুই। আরও সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আর ইউ শিওর ইসরাত? ইসরাত হঠাৎ এমন প্রশ্নে থতমত খেয়ে বলল, জি জি, আমি শিওর। পেছন থেকে নুসরাত টর্নেডোর মতো রুমে প্রবেশ করলো। হাতে আইসক্রিম, চিপস, জুস, হাবিজাবি খাবার। নুসরাত রুমে ঢোকার সময় দরজার সাথে বাড়ি লেগে শব্দ করে উঠল। আরও চোখ ঘুরিয়ে পেছনে তাকালো। নুসরাতের হাতে আইসক্রিম দেখে ভ্রু উঁচিয়ে নিল। এই ঠান্ডার মাঝে তুই আইসক্রিম খাবি? নুসরাত কথা না বলে মাথা উপর নিচে নাড়ালো। মানবতার খাতিরে আরশকেও শুধালো। আপনি খাবেন? আরশ নাক কুচকে বলল, না বোন, তুই খা। নুসরাতের থেকে চোখ ঘুরিয়ে ইসরাতের দিকে তাকালো। ইসরাত তখনও চুপ করে বসে নির্লিপ্ত চোখে বোন আর বোন জামাইয়ের দিকে তাকিয়ে। তাহলে আসে ইসরাত, কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাবে।
নুসরাত চিপসের প্যাকেট থেকে চিপস বের করে মুখে পুরল। আরশ ইসরাতের থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ালো। কাপড় টেনে ভাঁজ ঠিক করে নুসরাতের পাশ দিয়ে যাওয়ার সময় বাঁকা নয়নে নুসরাতের পানে তাকিয়ে টুকুস করে হাত চিপসের প্যাকেট ঢুকিয়ে চিপস নিয়ে রুম থেকে বের হয়ে গেল। যেতে যেতে নুসরাতের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি রুমে আয়, নাহলে দরজা লাগিয়ে দেবো। নুসরাত মুখ ভর্তি চিপস থাকায় হাউ হাউ করে কিছু বলল, যার কোনোটা ইসরাতের আর আরশের বোধগম্য হলো না। সকাল সকাল সৈয়দ বাড়িতে হইচই শুরু হলো। আশিক, মোমো, ডেলা আর ইনায়া আসছে। এই সপ্তাহে শুক্রবারে আশিক আর ডেলা ফ্রান্স শিফট হচ্ছে। ডেলা আরও কিছুদিন দেশে সময় কাটাতে চাইছিল, কিন্তু বিজনেসের কারণে যেতে হচ্ছে। ইসরাত নিচে হইচই শুনে রুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। নিচে নামতেই চোখ গোল গোল করে ইসরাতের পানে তাকালো আশিক, মোমো, ডেলা, ইনায়া। ইসরাত সবার এভাবে তাকানো দেখে ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। সোফার দিকে অগ্রসর হতে হতে জিজ্ঞেস করলো, সারপ্রাইজ কেমন লাগলো? মোমো অত্যাধিক বিস্ময় নিয়ে ইসরাতের উদ্দেশ্যে বলল। এটা সত্যি আপু তুমি? ইসরাত হেসে বলল। না, এটা আমি না। আশিক বিস্ময় কাটিয়ে বলল। ইসরাত আশ্বস্ত করে বলল, আগে শ্বাস নাও ভাইয়া, আস্তে ধীরে জিজ্ঞেস করো, আমি উত্তর দিয়েছি। একটা একটা করে লাইন বাই লাইন প্রশ্ন করো। আমি উড়ে যাচ্ছি না, এখন তোমার সামনেই আছি। আশিক শ্বাস নিল। প্রথম থেকে প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করলো। ইসরাতের ঠোঁটের আগায় উত্তরে ছিল। ইসরাত ঝটপট বলল, সময় হয়ে ওঠেনি, হঠাৎ করে সব হয়ে গেছে। আম্মু আম্মু আপু, চাচু, ছোট আম্মু, দাদি, ভাইয়ারা কেউই জানতো না আমি আসছি, শুধু নুসরাত জানতো। টায়ার্ড ছিলাম ভাই, তাই শুয়ে পড়েছি। আশিকের শেষ প্রশ্নে ইসরাতকে ভেতরে থেকে কিছুটা নাড়িয়ে দিল। সত্যি তো, সে কি উত্তর দেবে? জাইন কোথায়? যথাযথ উত্তর মগজ থেকে বের হয়ে আসলো না। নুসরাত পা দাপিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো। সিঁড়ি থেকে চিৎকার করে সবাইকে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? উৎফুল্ল ভঙ্গিতে উঠে দাঁড়ালো। দুহাত মেলে দিয়ে নুসরাতকে জড়িয়ে ধরল। নুসরাতের হঠাৎ আশায় আশিকের করা প্রশ্নে ভাটা পড়ল। ইসরাত আর সেটা নিয়ে কথা বলল না। সতর্কতার সহিত আলগোছে এড়িয়ে গেল জাইনের না আসার ব্যাপারটা। মোমো আবেগীয় গলায় বলল, কতদিন পর তো তোর সাথে দেখা। নুসরাত ভ্রু বাঁকালো। আশিক নিজের কথা ঢুকিয়ে দিল মোমোর কথার মাঝখানে। মোমো হাতের আঙ্গুল গুনতে লাগলো। নুসরাত মোমোর মাথায় গাঁটটা মেরে বলল, বেশি না ভাইয়া, এই তো 1 সপ্তাহ আগ পিছ হবে। এর কথা কান দিও না তো। নুসরাত মোমোর হাত মুঠোয় বন্দি করে নিচে নেমে আসলো। নুসরাত আর মোমো একসাথে সোফায় বসতেই ডেলার পেটের দিকে চোখ পড়ল। পেট কিছুটা ফোলা ডেলার। নুসরাত চোখ ওদিকে রেখেই ভ্রু কুচকে ফেলল। মোমোর দিকে বিস্ময় নিয়ে একবার তাকিয়ে আবার আশিকের দিকে তাকালো, তারপর আবার ডেলার পেটের দিকে। নিজের সিক্স সেন্স যা বলছে তাহলে সে ফুফু হতে চলেছে। আশিকের দিকে সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আমি যা ভাবছি বা দেখছি তা কি সত্যি? আশিক নুসরাতের এমন সন্দেহ দৃষ্টি দেখে থতমত খেল। চোখ ঝাপটে নুসরাতের দিকে পুরো দৃষ্টি ফেলে বলল। নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে হাসল, গলা ফাটিয়ে চিৎকার করে বলল, ডেলা, আই মিন ভাবি কি প্রেগনেন্ট? নুসরাতের এমন গলা ফাটিয়ে প্রশ্ন করা দেখে আশিক কিছুটা লজ্জা পেয়ে গেল। ডেলা লজ্জায় গালগুলো লাল টকটকে হয়ে গেল। মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই নুসরাত লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তাহলে আমার সন্দেহ সত্যি? তুমি তো ইসরাত বিদেশ থেকে আসার থেকে বড় সারপ্রাইজ দিয়ে দিলে, আর এতদিন আমাদের বললেই না। মোমোর পিঠে ধূপ ধাপ কিল বসালো নুসরাত। মোমো পিঠে হাত বলিয়ে চোখ মুখ অন্ধকার করে নুসরাতের দিকে তাকালো। অভিমানী গলায় বলল, আমাকে মারলি কেন? আমি কি করছি? নুসরাত আঙ্গুল তোলে মোমোকে ঠোঁটে হাত চেপে চুপ দেখালো। মোমো নাক ফুলিয়ে তাকিয়ে থাকলো নুসরাতের দিকে। কিছু বলতে নিবে নুসরাত বলল, চুপ বেরি, তুই আর একটা কথা বলে পিটিয়ে তোকে তক্তা বানিয়ে দেবো। আমাদের বাড়িতে 2 দিন পর পর আসিস আর তুই বলি না ডেলা ভাবির বাচ্চা হবে। তোকে তো আমি। নুসরাত আবার তেড়ে গেল মোমোর দিকে। ইরহাম এসে আটকালো। নুসরাত দাঁত কিরমির করে কটমট শব্দ করল। ফিসফিস করে ইরহামের আর মোমোর শোনার মতো করে বলল, শালি বেয়াদব কোথাকার, বলেনি ওর ভাইয়ের 2 দিন পর বাচ্চা হবে? কি সুন্দর চেপে গেছে। এ নাকি আবার আমার বন্ধু। মোমো মুখ কাঁদো কাঁদো করে বলল, তুই
তো কত কি বলছিস না আমরা কি তোকে এইরকম জানার পর পিটিয়েছি যে তুই আমাকে গরুর মতো পিটাইছিস? ইরহাম মাথা নাড়ালো মোমোর কথায় তাল দিয়ে। সে সমান ভুক্তভোগী এই বিষয়ে, তাই মোমোর সাপোর্ট করলো। নুসরাত হতমত খেয়ে ঢোক গিলল, নিজের সাফাই দিয়ে বলল, আমি না বললে সেটা অন্য বিষয়। তুই কেন বলি না আমায় আগে? আমি নিজের ব্রেন কাজে লাগিয়ে কেন জানবো ভাবির বাচ্চা হবে? মোমো মিনমিন করে বলল, তোর ব্রেন কাজে লাগিয়েছিস কোথায়? পেট উঁচু দেখেই তো আন্দাজে ঢিল ছুড়লি। তোর ডিলটা শুধু ঠিক জায়গা মতো বসেছে, এখানে তুই ব্রেন কাজে লাগাইলি কই? আর ভাইয়াই তো বলতে না করলো, সে নিজে এসে বলেছে তোকে আর আরশ ভাইয়াকে। শেখের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে মোমো কিছুটা রুড় গলায় বলল, ভাইয়া এখন বলছো না কেন বলো? হা হা করে আমার আর ওর মুখ দেখছো কেন? তুমি তো তখন বললে না ও জানে না, তাহলে তুই আর জানোস না? আমি নিজে সারপ্রাইজ দিব নুসরাতকে। আশিক চোরের মতো মুখ লুকালো। নুসরাত মোমোকে বেশি কথা বলতে দেখে হম্বিতম্বি করে এগিয়ে গেল। ইরহাম নুসরাতকে হাত দিয়ে ধরে আটকালো। নুসরাতদের থেকে দুহাত দূরে দাঁড়িয়ে থেকে এসব মনোযোগ সহকারে দেখছে ইসরাত, ডেলা, আশিক আর ইনায়া। ইরহাম সর সামনে থেকে, শালিকে আরো দুটো না দিলে হবে না, শালি বেশি মুখ চালাচ্ছে আজকাল। নুসরাত শার্টের হাতা গুটিয়ে নিল মোমোকে কয়েক ডোজ দেওয়ার জন্য। মোমো কিছুটা ভয় পেল এবার। যেভাবে তাকাচ্ছে তার দিকে মনে হচ্ছে পিষে ফেলবে। ইসরাতের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, আপু দেখছো না কি করছে, কিভাবে হাত গুটাইছে আমার মতো এক অবলা মেয়েকে মারার জন্য? প্লিজ বাঁচাও এই পিচাচিনির হাত থেকে। ইসরাত বিরক্ত হয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাতের দিকে এগিয়ে এসে টেনে নিয়ে গেল সোফার দিকে। সোফার উপরে বসিয়ে মাথার দুটো থাপ্পড় মারল। গুন্ডি হচ্ছিস দিন দিন। নুসরাত মাথা নাড়িয়ে না বলল, আবার উপরে নিচে দাঁড়িয়ে হ্যাঁ বলল। ইসরাতের কথার উত্তর দুটোই দিল। ইসরাত নুসরাতের হাত চেপে ধরে নুসরাতের পাশে বসে ডালার দিকে মনোযোগ দিল। ডালার আগের তুলনায় কিছুটা স্বাস্থ্যবান হয়ে গিয়েছে। দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তাকে দেখলে ইচ্ছে করছে ফোলা গালগুলো টিপে দিতে। হালকা হেসে ইসরাতের দিকে তাকিয়ে থাকলো ডালা। ইসরাতও অধর প্রসারিত করলো ডালার দিকে তাকিয়ে। চোখাচোখি হতেই ডালা কিছু জিজ্ঞেস করার জন্য গাইগুই করলো। ইসরাত ডালার অস্বস্তি বুঝে নিজ থেকে জিজ্ঞেস করলো, ভাবি কয় মাস চলছে আপনার? ডালা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ইসরাতের কথার উত্তর দিতে গিয়ে একটু সময় নিল ডালা। তারপর নিজেকে স্বাভাবিক রেখে বলল, যেমন দেখেছেন। আর আপনার তো বাংলা দেখছি পারফেক্ট হয়ে গিয়েছে। ডালা হালকা হাসলো, তারপরে জিজ্ঞেস করলো। কথাটা বলতে গিয়ে বারবার আটকে গেল ডালা। ইসরাত স্বাভাবিক গলায় বলল, জি, ওনারও ভালো অবস্থা। ইসরাত নির্লিপ্ত গলায় বলল, জি, জিজ্ঞেস করুন। ইসরাত ঢোক গিলল। নুসরাত কেসে উঠল। ইরহাম আর ইনায়া ঠোঁট চেপে হাসতে লাগলো। মোমো বিবাহিত মানুষদের মাঝখানে বসে নিজেকে সিঙ্গেল পিওর মনে হলো। এখানে সবাই বিবাহিত, শুধু সেই অবিবাহিত। ইসরাত স্বাভাবিক গলায় বলল, এখনো কোনো প্ল্যানিং করিনি, ইনশাল্লাহ শীঘ্রই কিছু প্ল্যানিং করব। নুসরাত উঠে দাঁড়ালো ব্যাঙের মতন লাফ দিয়ে। নুসরাতকে ব্যাঙের মতন লাফ দিয়ে দাঁড়াতে দেখে মোমো আর ডালা নুসরাতের দিকে তাকালো। ইসরাত আর ডালার দিকে তাকিয়ে চোখ বাঁকা করে নুসরাত বলল, তোমাদের দুজনের লজ্জা লাগছে না? আমার মতো এক মেয়ের সামনে বসে বিবাহিত মহিলাদের মতো অ্যাডাল্ট কথাবার্তা ডিসকাস করছো? লজ্জায় তো আমার গাল লাল হয়ে গিয়েছে। নুসরাত গালে হাত দিয়ে বলল, দেখো দেখো গাল কেমন গরম হয়ে গিয়েছে লজ্জায়। নুসরাতের কথায় ফোড়ন কেটে পেছন থেকে আরশ বলল, কে মেয়ে? আমি তো মেয়ে কাউকে এখানে দেখতে পাচ্ছি না। নুসরাত নিজের দিকে তর্জনী আঙ্গুল তুলে ইশারা করে বলল। এই যে আমি মেয়ে। নুসরাতের কথায় পাত্তা না দিয়ে আরশ বলল, আমি তো এখানে কোনো মেয়ে দেখতে পাচ্ছি না। আমি শুধু দেখতে পাচ্ছি চারজন নারীর মধ্যে এক রোগা মহিলা দাঁড়িয়ে আছে। নুসরাত আরশের কথায় পাত্তা দিল না। ইরহাম আরশের কথা শুনে ঠোঁট চেপে হালকা শব্দ করে হেসে উঠল। আরশ নুসরাতের থেকে কোনো পাত্তা না পেয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেল। নুসরাত মোমোর দিকে তাকিয়ে বলল, দেখো লজ্জায় আমার গাল লাল হয়ে গিয়েছে। যা তো শালি আয়না নিয়ে আয় তো দেখি গাল কেমন লাল হয়েছে।
উপন্যাসের নায়িকাদের মতো টকটকে কি হয়েছে? উপন্যাসের নায়িকারা লজ্জা পেলে তাদের গাল গোলাপ ফুলের পাপড়ির মতো লাল লাল হয়ে যায়। আমারও কি তাই হয়েছে? ইরহাম নিজের কথা ঢুকিয়ে দিয়ে বলল। নুসরাত বিস্ময় নিয়ে ব্যথিত গলায় বলল, সত্যি, কিন্তু গল্পের শ্যামলা নায়িকাদের তো লজ্জায় শ্যামলা গালও লাল হয়ে যায়, আমার কেন হলো না? মোমো আর ইরহাম একসাথে গলা মিলিয়ে বলল, 99% সত্যি তোর গাল একটুও লাল হয়নি। নুসরাত হে হে করে হেসে উঠল। সাথে মোমো আর ইরহাম। এতক্ষণ যে ঢং করছিল নুসরাত তা বুঝতে পারল ডেলা আর ইনায়া। ডেলা আর ইনায়া সিরিয়াসলি নিয়ে নিয়েছিল নুসরাতের কথা। ইনায়া ঘটনা বুঝতে পেরে হেসে সোফায় গড়াগড়ি খেল। এর মধ্যে লাঠি ভর দিয়ে মেহেরুন্নিসা এসে হাজির হলেন। ইনায়ের পিঠে হালকা গুঁতে দিয়ে বললেন, কি গো, তোর বোন তো সুখবর দিয়ে দিল, তুই কবে দিবি? ইনায়া লজ্জা পেয়ে মুখ লুকালো। নুসরাত প্রচণ্ড কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। তুমি জানতে দাদা আশিক ভাইয়ের? নুসরাত শেষের কথা না বলে দুহাত পেটের কাছে বেঁধে উপর নিচ করল। মেহেরুন্নিসা বুঝতে পারলেন না নুসরাত কি বলছে। যখন বুঝতে পারলেন তখন বললেন, ও, তুই ওইটা বলছিস? নুসরাত মাথা নাড়ালো। আরে আমরা সবাই জানতাম, শুধু তুই, ইসরাত, জায়ান, আরস আর ইরহাম ছাড়া। তুইও তো জানতে পারতি, এখন অফিস চলে যাস বলে জানতে পারিসনি। নুসরাত ব্যাঙের মতন মুখ হাঁ করে বলল, সবাই জানতো, শুধু এই বাড়িতে থেকে আমিই জানতাম না কিছু। আজকাল বাড়ির অনেক বিষয় সম্পর্কে অজ্ঞাত হয়ে যাচ্ছি। মনে হচ্ছে নজর রাখতে হবে এখন থেকে চারিদিকে। অফিসে আর যাওয়া যাবে না, কত ক্লাইম্যাক্স মিস হয়ে যাচ্ছে অফিসে যাওয়ার জন্য। মেহেরুন্নিসা মাথা নাড়ালেন। নুসরাত কিছুক্ষণ ভেবে বলল, ট্রিট কই আমাদের? একে তো মিষ্টি খাওয়ালে না, 2 ট্রিটও দিলে না। ট্রিট না দিয়ে শু হয়ে যাবে তা তো হবে না, আমাদের ট্রিট চাই। নুসরাত ঠিক আছে বলে সকালের নাস্তা করার জন্য ডাইনিং টেবিলের দিকে চলে গেল। এর মধ্যে লিপি বেগম সকালে নাস্তা করার জন্য সবাইকে ডেকে পাঠালেন। আহান এসে সবাইকে নাস্তা করার জন্য ডাইনিংয়ে যাওয়ার জন্য বলল। ডেলা পেটে হাত চেপে উঠে দাঁড়ালো, মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে খাবার টেবিলের দিকে অগ্রসর হলো। ইনায়া লজ্জা নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় শেষে সবাই খাবার খেতে বসলো। হেলাল সাহেব ডেলার দিকে ইশারা করে বললেন, ওকে, ফুডসের প্লেট এগিয়ে দাও। ডেলা মিনমিনে গলায় বলল। হেলাল সাহেব হাসলেন। ইসরাতের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, ইসরাত পারোটা আরেকটা দিব? মাথা নাড়িয়ে না করল। হেলাল সাহেব কিছুটা বিরক্ত হয়ে বললেন, মুখ দিয়ে বলো, মাথা নাড়িয়ে বলা আর কি? জি না। নুসরাতের দিকে দৃষ্টি দিলেন, যে দুটো পরোটা প্লেটে নিয়ে আরাম করে শোয়ার মতো করে চেয়ারে বসে আছে। সবার দিকে তাকিয়ে তাকিয়ে মুখে পরোটা পুড়ছে। তারপর ইরহামের সাথে ফিসফিস করে কিছু বলছে। হেলাল সাহেব গম্ভীর গলায় বললেন, নুসরাত মা। নুসরাত নেড়ে চড়ে হেলাল সাহেবের দিকে তাকালো। চোখ বাঁকা করে হেলাল সাহেবের দিকে তাকাতেই তিনি বললেন, খাবার খাওয়ায় মন দাও, পটর পটর করা বন্ধ করো। গল্প করা অনেক সময় পাবে। লিপি, ওকে আরেকটা পরোটা দাও। নুসরাত মুখ কালো করে খেতে লাগলো। আরশের নুসরাতের রিয়াকশন দেখে মজা লাগলো। নুসরাতের পেছনে লাগতে হাতে চিমটি কাটলো। নুসরাত আরশের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। আরশ কিছু হয়নি এমন করে খেতে লাগলো। নুসরাত ঠাস ঠাস করে আরশের উড়ুতে দুটো থাপ্পড় মারলো। লিপি বেগম আর চোখে নুসরাত আর আরশের দিকে তাকিয়ে সরে গেলেন। খাওয়া দাওয়া পাট চুকিয়ে সবাই হাত ধুয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে চলে গেল। সময় 12:44। অনেকক্ষণ অপেক্ষা করার পর ইনায়া যখন দেখল জায়ান নিচে নামছে না, তখন ভ্রু বাঁকিয়ে তাকালো। নুসরাত, মোমো আর ইরহাম একে অপরের সাথে বসে ফিসফিস করে কথা বলছে। কিছুক্ষণ পরপর চোরের মতন লুক দিচ্ছে। ইসরাতের সাথে ডেলা কথা বলছে। আশিক আরশের সাথে বাহিরের দিকে হাঁটতে বের হয়েছে। ইনায়া নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, জায়ান কোথায়? দেখতে পাচ্ছি না। নুসরাত চোখ উপরের দিকে তুলে ঝাপটে জিজ্ঞেস করল, ভাবি ভাইয়া কোথায় আমরা কিভাবে জানবো? তা তো আপনিই ভালো জানবেন। নুসরাতের কথায় লজ্জা পেল ইনায়া। মোমো ইনায়ের দিকে তাকিয়ে বলল, আরে ভাবি, লজ্জা পাচ্ছেন কেন? আমরাই তো, লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই। ইরহাম বলল। নুসরাত ফাইজলামি করে সুর টেনে বলল,
আপনি কি ভাইয়াকে দেখার জন্য ভেতরে ভেতরে তড়পাচ্ছেন? তাহলে তড়পাতে থাকেন, কারণ আপনি ভাইয়ার দেখা আজ পাচ্ছেন না ভাবি। ইনায়া লজ্জায় মরিমরি অবস্থা। ইরহাম ইনায়াকে বিন্দুমাত্র ছাড় দিল না। নুসরাতের কথার সুর ধরে বলল, জায়ান দোতলার রেলিংয়ের উপরে হাত রেখে ইরহামের দিকে তাকিয়ে চঞ্চল গলায় বলল। কে আকাশে তারা হয়ে গিয়েছে? ইরহাম থতমত খেল। মোমো আর ইরহাম দুজন দুজনের মুখ চাওয়াচাই করল। নুসরাত নির্লিপ্ত ভঙ্গিতে শরীর ছেড়ে শুয়ে পড়ল। জায়ান কথার উত্তর না পেয়ে ইনায়ের দিকে তাকালো। ইনায়ের দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বলল, একটু আসো তো ইনিয়া। ইনায় মুখ লুকানোর জায়গা খুঁজল। জায়ান কথাটা বলে নিজের রুমের দিকে চলে গেল। নুসরাত ইনায়াকে লজ্জা দিতে বলল, যান ভাবি যান, আপনার ভাতার আপনাকে ডেকে পাঠিয়েছে। ইরহাম আর নুসরাত ব্যথিত গলায় দীর্ঘশ্বাস ফেলল। সামনের দিকে তাকিয়ে যখন দেখল ইনায়া এখনো সামনে বসে আছে, নুসরাত ভ্রু বাঁকালো। ইনায়াকে কিছুটা আদেশের স্বরে বলল, আমার ভাসুর আপনাকে ডেকে পাঠিয়েছে, তাড়াতাড়ি যান মেজো ভাবি, নইলে টেম্পারেচার হাই হয়ে যাবে। ইনায়া উঠে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। লজ্জায় চোখ মুখ কান লাল হয়ে গিয়েছে। শুভ্র বর্ণের হাওয়ায় একটু বেশি লাল হয়ে যাওয়া মুখ, কান, নাক, গলা সবই বোঝা গেল। নুসরাত ইনায়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ইসরাতের দিকে তাকালো। ইসরাত আর ডেলা নিচু স্বরে গল্প করছে। নুসরাত ইসরাতের আর ডেলার কথা শোনার জন্য কান পাতল। যখন তাদের আলোচনার বিষয়বস্তু শুনল, চোখ মুখ কালো করে উঠে দাঁড়িয়ে গেল। নুসরাতকে লাফ দিয়ে উঠে দাঁড়াতে দেখে ইসরাত চোখ মুখ উল্টে তাকালো। নুসরাত ফাটা বাঁশের মতো চিৎকার করে বলল, আমাদের মতো অবিবাহিত সিঙ্গেল কমিটির মেম্বারদের সামনে বসে তোমরা দুজন আবার অবিবাহিত মহিলাদের মতো কথা বলছো? নুসরাত লজ্জা শরম উড়িয়ে বলল, ওই তো বলছিলে স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে কিনা। ডেলা মুখ ব্যাঙের মতো হা হয়ে গেল। ইসরাত চোখ মুখ অন্ধকার করে নুসরাতের দিকে তাকালো। এত জোরে বলার কি প্রয়োজন ছিল? ধীরে কথা বলতে পারো না এই মেয়ে? ইসরাত সতর্ক গলায় নুসরাতকে শাসানো গলায় বলল, ধীরে কথা বলতে পারে না এই মেয়ে? ধীরে কথা বলো, আমরা কেউই এখানে কম শুনি না। ধীরে কথা বলবো কেন? আমার গলা যেমন আমি সেরকম কথা বলবো। আরশ আর আশিক দূর থেকে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। আরশ এবার রাশভারী গলায় বলল, তুই তো ফাটা বাস, ফাটা কলসি বাজে বেশি, তুই সেরকম। নিজেকে অবিবাহিত আর সিঙ্গেল দাবি করতে তোর বিন্দুমাত্র লজ্জা করে না? নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে আরশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, জি না, আমার বিন্দুমাত্র লজ্জা লাগে না। আমি যদি আরো 4টে প্রেম আর 2টো বিয়ে করি, তাহলে আমার রিলেশনশিপ স্ট্যাটাস একটাই থাকবে, আই অ্যাম অলওয়েজ সিঙ্গেল। এদিকে সিঙ্গেল মোমো চোখ মুখ কালো করে সবার দিকে তাকিয়ে থাকলো, কারণ এখানে সবাই বিবাহিত আর সে নাম্বার 1 সিঙ্গেল প্লাস অবিবাহিত। আরশ রাগী চোখে নুসরাতের দিকে তাকিয়ে থাকলো। নুসরাত আরশের তাকানো একদম পাত্তা দিল না, আবার কান পাতলো ডেলা আর ইসরাতের কথা শোনার জন্য। রাত 11টা। মোমো, ইনায়া, ডেলা আশিকে বিদায় নিচ্ছে। লিবি বেগম থেকে যাওয়ার জন্য বলছেন, আগামীকাল সকালে উঠে চলে যাবে। কিন্তু আশিকের এক কথা, সেই তো সকালেই চলে যেতে হবে, তাহলে এখন থেকে কী লাভ? অগত্যা বিদায় নিয়ে সবাই গাড়িতে উঠে চলে গেল। ইনায়া যাওয়ার সময় বারবার জায়ানের দিকে ফিরে তাকিয়ে তাকিয়ে গেল। রাত 12:40। নুসরাত রুমের দরজা জানালা লাগিয়ে চোরের মতন এদিক সেদিক উকিঝুঁকি মারতে লাগলো। ইসরাত নুসরাতের চোরের মতো বিহেভিয়ার দেখে কপালে ভাঁজ ফেলে নুসরাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কি হয়েছে? এরকম চোরের মতো বিহেভিয়ার করছিস কেন? নুসরাত সে কথার উত্তর না দিয়ে বলল, ফ্রান্স থেকে কি নিয়ে এসেছিস আমার জন্য? ইসরাতের নির্লিপ্ত গলার আওয়াজ। কিছু আনিনি। নুসরাত ভেঙচি কাটলো। বললেই হলো। হলো। নুসরাত গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, যাওয়ার সময় 2টো লাগেজ নিয়ে গিয়েছিলি তুই, আর এখন নিয়ে এসেছিস 4টে, তার মানে তুই জম্পেশ জিনিস নিয়ে এসেছিস। লাগেজের চাবিতে। ইসরাত নির্লিপ্ত গলায় বলল, নেই। ইসরাত রুমের দরজা খুলে দৌড় দিল। নুসরাত রুমের দরজা খুলে দৌড় দিল। ইসরাত ভ্রু বাঁকিয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো। 5 মিনিট পর নুসরাত ছুটে রুমে এসে দরজা লক করে দিল। নুসরাতের হাতের দিকে তাকাতেই ইসরাতের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। লাগেজের তালা খোলার জন্য নুসরাত হাতুড়ি নিয়ে এসেছে স্টোর রুম থেকে। ইসরাত বিস্ময় কাটিয়ে নুসরাতের দিকে তাকাতেই দেখলো হাতুড়ি দিয়ে তালা পিটিয়ে ভেঙে ফেলছে।
চেন খুলে লাগেজের ভেতরে থাকাতেই নুসরাতের চোখ মুখ হা হয়ে গেল। ইসরাত লাগেজে ভর্তি ব্র্যান্ডের ব্যাগ আর জুতো নিয়ে আসছে। সেন্ট লরেন্টের হাই হিল নুসরাত হাতে নিয়ে জিজ্ঞেস করল। এর প্রাইস কত? ইসরাত শান্ত গলায় বলল। 800 টাকা। নুসরাত ভ্রু উঁচিয়ে বলল, 800 টাকা মিন 800 ইউরো? হুম। বাংলা টাকায় কত হয়? নুসরাত নিজেই গুনল হাতের মধ্যে, চোখ মুখ বড় বড় করে বলল। 90,000 টাকা এর দাম? ইসরাত ওই রকম বলতেই নুসরাত অজ্ঞান হওয়ার মতো চোখ বন্ধ করে শীতের মধ্যেই মেঝেতে শুয়ে পড়ল। ইসরাত বলল, আরে আরে কি করছিস? এত টাকা দিয়ে তুই এই বালের জুতা কিনছিস? হ্যাঁ, বালের জুতা কেন বলছিস? জুতোটা কত সুন্দর। নুসরাত ধীরে ধীরে সব বের করে দেখালো। তার পছন্দ মতো কোনো জিনিস খুঁজে পেল না। ইসরাত ব্যাগি প্যান্ট 4টে নিয়ে এসেছে, 4টে কার্গো প্যান্ট, তার স্লিপার নিয়ে আসছে। নুসরাত আরেকটা লাগেজ খুলতে সেখান থেকে খাবারের জিনিস বের হলো। বিভিন্ন ধরনের চকলেট, কিটক্যাট, আমুল ডার্ক চকলেট, ডাব, কিন্ডার বয় নামা, তারপরে হচ্ছে ডেইরি মিল্ক, প্রিঙ্গলস, লেইস আর অনেক চকলেট চিপস। নুসরাত লাগেজের চেন বন্ধ করে পরের লাগেজ খুলতে নিবে। ইসরাত বলল, আব্বু, চাচু, ফুপু, ভাইয়া আর আম্মুদের জন্য ওটাই। তোর কোনো জিনিস নেই এখানে। নুসরাত তবুও খুলল। লাগেজের ভেতরে প্যাকিং করে রাখা সবার জিনিস আলাদা আলাদাভাবে, যা যা জিনিসের প্যাকেটের উপরে যার যার নাম লেখা। আরুষের জন্য কিনা শার্ট ইসরাত এক কোনায় আরুষ ভাইয়া লিখে প্যাকিং করে রেখেছিল। নুসরাত আরুষ লেখা দেখে আরুষের প্যাকেট খুলে আরুষের জন্য রাখা কাপড় বের করে দেখতে লাগলো। আরুষের জন্য রাখা কাপড়গুলো নুসরাতের পছন্দ হলো। ইসরাতকে উদ্দেশ্য করে বলল, এই তুই যেগুলো কাপড় আরসের জন্য নিয়ে এসেছিস ওইগুলো আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে নিই কাপড়গুলো। ইসরাত বলল, আমি ভাইয়াকে নতুন কিনে দিব। আর আমাকে? যা, দিব কিনে। এখন লাগেজ গুছিয়ে এসে ঘুমা। রাত 3টে। নুসরাত নিশাচর প্রাণীর মতো এদিক থেকে ওদিক পায়চারি করছে। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই নুসরাত ভ্রু বাঁকিয়ে মেইন দরজার দিকে তাকালো। এই সময় আবার কে এলো ভেবে নুসরাত নিচতলার দিকে অগ্রসর হলো। দরজার হতে 2 হাত দূর থেকে প্রস্তুতি নিল হুডির হাতা গুটিয়ে। আবার কলিং বেল বাজতেই নুসরাত দরজার ওপাশের ব্যক্তিকে গালি দিল। আরে বেয়াদব, দাঁড়া, দরজা খুলছি। এত কলিং বেল বাজাচ্ছিস কেন? হ্যাঁ, মানুষ ঘুমিয়ে আছে। তোর মতো বালের জন্য রাতে বেলা দরজার সামনে কেউ দাঁড়িয়ে অপেক্ষা করে না? দাঁড়া বাপ আমার, খুলছি আমি দরজা। কলিং বেলের উপর থেকে হাতটা তো সরা বাপ আমার। নুসরাত মেইন দরজা খুলল খুবই সতর্কতার সহিত। দরজার ওপাশের ব্যক্তিকে দেখে অবাক হলো, কিন্তু অবাকতা গিলে নিয়ে চোখ মুখ তীক্ষ্ণ করে তাকিয়ে রইল দরজার ওপাশের ব্যক্তিটির দিকে। দরজার ওপাশের ব্যক্তি রাশভারী গলায় বলল, ভিতরে ঢুকবো? দরজার সামনে থেকে সরে দাঁড়াও। নিরিবিলি পরিবেশ, কোথাও কোনো পোকার মাকড়ের ডাকার শব্দ শোনা যাচ্ছে না। নুসরাতকে সরতে না দেখে জাইন এক দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে আছে। নুসরাত জাইনকে শান্ত দৃষ্টিতে তার দিকে তাকাতে দেখে 1 মিনিট বলে মেইন দরজা আটকে দিল। কিচেনের দিকে পা চালিয়ে যেতে যেতে বলল, ইসরাতের কাছ থেকে মাল পেয়েছি, এবার জাইনের কাছ থেকে মাল পাবো। শুধু গিফট আর গিফট, আয় হায় লা লা লা। নুসরাত নিজের চিন্তা ভাবনা একপাশে রেখে কিচেনের দিকে অগ্রসর হলো। মিষ্টির রশি এক কোণে অবহেলায় পড়েছিল, তা তুলে নিল হাতে নুসরাত। মিষ্টি রশি আর কাঁচি হাতে নিয়ে দৌড়ে দরজার দিকে অগ্রসর হলো। মিষ্টির রশি দরজার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বেঁধে নিয়ে দরজা খুলল। দরজা খোলার আওয়াজে জাইন চোখ তুলে তাকালো। নুসরাত হে হে করে হাসলো জাইনের দিকে তাকিয়ে। নুসরাতের এমন অদ্ভুত হাসি দেখে জাইন চোখ বাঁকা করে তাকালো। দুলা ভাই কেমন আছেন? আপার পিছন পিছন দেখছি আপনিও চলে আসছেন। হোয়াটটা ভালোবাসা আপনাদের, হ্যাঁ? জাইন ঠোঁট বাঁকিয়ে হাসলো। নুসরাত যে তাকে ভেঙিয়ে কথাগুলো বলছে তা খুব ভালো জাইনের বোধগম্য হলো। আজ জাইন নুসরাতকে ছেড়ে দিল না, পায়ে পা লাগিয়ে নুসরাতের কথার উত্তর দিল। শালিকা, আমি এত কষ্ট করে আসলাম, তুমি চা, কফি, জুস, মিষ্টি না খাইয়ে আমাকে এখানে দাঁড় করিয়ে রাখছো। তারপর আবার জিজ্ঞেস করছো কেমন আছি। তোমার বোনকে ছাড়া যেমন থাকার কথা সেরকম থেকেছি। তুমি এটুকু আবেগ বুঝলে না শালিকা। ভেরি ভেরি ব্যাড। আমি এটা তোমার থেকে আশা করিনি। আর রে দুলা ভাই, সবুর করুন।
চা মিষ্টি জুস সবই খাওয়াবো। আগে শালিকাকে খুশি করুন, টাকা ঢালুন, তারপর না হয় আপনাকে জামাই আদর করা হবে, আপনার আবেগ মূল্যায়ন করা হবে। যাই বলুন আর তাই বলুন, প্রথমবারের মতো এসেছেন শ্বশুর বাড়ি, একটু তো পকেট ফাঁকা করতেই হবে। ফাঁকা করব শালিকা, কিন্তু তুমি ভিতরে ঢুকতেই দিচ্ছ না। নুসরাত হাসলো শব্দ করে। জাইন ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। অন্ধকারে বোঝা গেল না জাইনের হাসি আটকানোর দৃশ্য। নুসরাত ধীর কণ্ঠে বলল, দুলাভাই দেখুন, আপার দুঃখে আপনি অনেক কষ্ট করে আসছেন, কিন্তু এখন আপনি যদি এমন পেঁচাল করতে থাকেন আপনার একমাত্র শালিকার সাথে, তাহলে তাহলে তো রাত শেষ হয়ে দিন হয়ে যাবে, তবুও আমাদের কথা শেষ হবে না। এক কাজ করুন, আপনি আমাকে আমার পাওনা বুঝিয়ে দিন, আমি আপনাকে আপনার শ্বশুরবাড়ির ভেতর বুঝিয়ে দেব। জাইন কথা বাড়ালো না, রাশভারী গলায় বলল, কত টাকা চাও? এটা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করুন কি চাই। আচ্ছা কি চাও তাড়াতাড়ি বলো। নুসরাত জাইনের গলায় ঝুলানো ট্রাভেলিং ব্যাগের দিকে তাকিয়ে বলল, আপনার কার্ড চাই একদিনের জন্য। জাইন চুপচাপ কার্ড বের করে দিল। নুসরাত জাইনের হাত থেকে কার্ড হাতেই নিল। জাইন ভ্রু বাঁকিয়ে তাকালো, ভ্রু উঁচিয়ে বলল, কি নিচ্ছ না কেন? নুসরাত জাইনের কার্ডের দিকে ফিরে তাকালো না। জাইনের চোখে চোখ রেখে গলা কিছুটা শান্ত করে বলল, এটা না। জাইন অবাক হয়ে ছোট করে জিজ্ঞেস করলো। কোনটা? ভ্রু উপরে তুলে জাইনের ব্যাগের দিকে ইশারা করলো। জাইন হা হয়ে তাকিয়ে থেকে বলল, ব্যাগে কি? নুসরাত ধীরে ধীরে বলল। ব্ল্যাক কার্ড। জাইন বাক্য ব্যয় না করে ব্ল্যাক কার্ড নুসরাতকে দিয়ে দিল। নুসরাত কার্ড পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে বলল, আপনার মতো দুলাভাই ঘরে ঘরে হোক। আসুন আসুন, ভিতরে আসুন। জাইন ভেতরে ঢুকতে নিবে নুসরাত বলল। ওয়েট। জাইন কিছুটা বিরক্ত হয়ে বলল। আবার কি? নুসরাত জাইনের হাতের দিকে কাছে এগিয়ে দিল। এটা কেটে ফেলুন তো দুলাভাই। জাইন নুসরাতের হাত থেকে কাছে নিয়ে ফিতা কেটে ভেতরে ঢুকলো। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার নাস্তা পানির ব্যবস্থা করছি। জাইন হালকা মাথা নাড়িয়ে চলে গেল দোতলার দিকে। দোতলা উঠে একবার ইসরাতের রুমের দিকে তাকালো, ভেতরে থেকে লক করা। নুসরাত ও জাইনের পেছন পেছন দোতলা চলে আসলো। জাইনকে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে ইসরাতের রুমের বাহিরে একটা বড় তালা মেরে দিল। আরে এটা কি করছো? রুমের বাইরে তালা দিচ্ছ কেন? নুসরাত তালা দিতে দিতে নিচু গলায় বলল। ইসরাতকে সুরক্ষা দিচ্ছি। জাইন অনেক টায়ার্ড ফিল করায় নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। দরজা লাগানোর সময় নুসরাতের উদ্দেশ্যে বলল, আমার জন্য একটা কড়া করে ব্ল্যাক কফি নিয়ে আসো তো। নুসরাত মাথা নাড়িয়ে কিচেনে চলে গেল। আজ সে জাইনের সব কথা শুনবে। জাইন তাকে ব্ল্যাক কার্ড দিয়েছে। নুসরাত নাচতে নাচতে কিচেনে চলে গেল। পরদিন সকাল, ইসরাত রেডি হয়ে নিচে আসলো। নুসরাত আর ইরহাম আজ ভার্সিটি যাবে, তাই তারাও চলে এসেছে নাস্তার টেবিলে। সবাই টেবিলে বসার পর হিলাল সাহেব জিজ্ঞেস করলেন, কাল রাতে কে এসেছিল? নাসির সাহেব বললেন। কে আবার আসবে? ইসরাত বলল, কাল 2টো কি 3টের সময় আমি কলিং বেলের আওয়াজ শুনেছি। কে এসেছে? নুসরাত হে হে করে হেসে বলল। জাইন ভাই এসেছে। নুসরাতের কথা শেষ হতে দেরি হলো না, আর খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেল। লিবি বেগম নুসরাতের কথা বিশ্বাস করলেন না। তিনি হাতের সেমাইয়ের বাটি টেবিলে রাখতে রাখতে বললেন, নুসরাতের কথা বিশ্বাস করো না তো পরে বলবে মজা করছে। যত তাড়াতাড়ি হইচই শুরু হয়েছিল তার থেকে দ্বিগুণ তাড়াতাড়ি খাবার টেবিল আবার নিস্তব্ধ হয়ে গেল। নাজমিন বেগম নুসরাতের মাথায় গাঁটটা মেরে বললেন, গতকাল দিনে কথা হলো আর রাতের মধ্যে জায়ান চলে আসলো। তুই আমাদের এটা বিশ্বাস করতে বলিস? তোর কথা আর ব্যাঙের প্রসাব দুটোই সমান। নুসরাত কাউকে বিশ্বাস করানোর চেষ্টা করলো না। তার সোজা সবটা জবাব। না করলে না করো, আমার কি। ইসরাত ততটা ধ্যান দিল না আবার নুসরাতের কথায়। জাইন আসার কথা শুনে শ্বাস আটকে গিয়েছিল। নাজমিন বেগমের কথায় আটকে রাখা শ্বাস ছাড়ল। নুসরাতের কথা অতটা আমলে নিল না। মেহেরুন্নেসা লাঠি ভর দিয়ে এসে টেবিলে বসলেন। হাস্যরস গলায় বললেন, লিবি আমার নাতিরে নিয়া কি কথা হইতেছে? বেগম বললেন, কিছু না, এমনেই নুসরাত মজা করছে, বলেছে জায়ান এসেছে। পেছন থেকে গম্ভীর গলায় জাইন বলল, কে কি মজা করছে?
হঠাৎ কথার উৎস দেখে পেছনে ফিরে সবাই তাকালো। জাইনকে দেখে সবাই চোখ ঝাপটে আবার সামনে তাকালো। মনে করলো চোখে ভুল দেখেছে। ইসরাত জাইনকে দেখে চোখ মুখ অন্ধকার করে ফেলল। একসাথে প্লেটের সবার খাবার মুখে ঢুকিয়ে প্লেটের খাবার শেষ করে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। পেছন থেকে নাজমিন বেগম আর হেলাল সাহেব ডেকে উঠলেন। আরে মা, কোথায় যাচ্ছিস? খাবার খেয়ে যা তো। ইসরাত ছোট করে উত্তর করল। ভার্সিটিতে বাইরে খেয়ে নিব কিছু। জাইন নির্লিপ্ত দৃষ্টিতে ইসরাতের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। ইসরাত চলে যাওয়ার পর সবাই জাইনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। লিপি বেগম জাইনকে জড়িয়ে ধরে ফোপাতে লাগলেন। তুমি দেশে আসবে আমাদেরকে জানালে না কেন? জাইনের গম্ভীর গলার উত্তর। সারপ্রাইজ দিতে এসেছি। সারপ্রাইজ দিলাম, হাসবে তা না করে কান্না করছো। হেলাল সাহেব নিজের স্ত্রীকে দূরে সরালেন জাইনের কাছ থেকে। আরে কান্নাকাটি করো না, ওকে নাস্তা করতে দাও। রাতে কিছু খেয়েছিস? জাইন মাথা নাড়ালো। নুসরাত আর ইরহাম নাস্তা শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বের হতে লাগলো। নাজমিন বেগম পেছন থেকে ডেকে বললেন, আজ তাড়াতাড়ি চলে আসিস, তোকে নিয়ে শপিংয়ে যাব। ওয়াও আম্মা, তাহলে তো আজ আর ভার্সিটিতে গিয়ে কোনো কাজ নেই। আমি আর যাব না আজ ভার্সিটিতে। বিকেলে যাব শপিংয়ে, ভার্সিটি মিস দেওয়ার প্রয়োজন নেই। এমনিতেই তো 2 মাস ধরে ভার্সিটিতে যাস না। আজ অনেক দিন পর ইসরাত ভার্সিটিতে আসায় ফাতেহা ইসরাতকে সেই কখন থেকে জড়িয়ে ধরে বসে আছে আর একের পর এক প্রশ্ন করছে। হঠাৎ দেশে কেন চলে আসলো? জাইনের সাথে ওর সম্পর্ক এখন কেমন? ফাতেহা ইসরাতের অনেক ক্লোজ বিধায় ইসরাত ফাতেহাকে সব বলল একে একে। এমিলির কথা শুনে এমিলিকে ফাতেহা জঘন্য গালি দিতে লাগলো। কিছুদিন পর 8ম সেমিস্টার, তুই তো এখন কিছুই পারিস না। তোর কাছে তো কোনো নোটই নাই, এত তাড়াতাড়ি কিভাবে সব সামাল দিবি? তোর কাছে তো নোট আছে না? আমাকে সব নোট দিয়ে দিস। আমি যতটুকু পড়ি, আমি যতটুকু পারি শেষ করব। ফাতেহা মাথা নাড়ালো, ভ্রু নাচিয়ে বলল, চল শপিংয়ে যাই, তাহলে তোর মনও ফ্রেশ হবে। ইসরাত প্রথমে না করতে চাইলে পরে মনে হলো ও ফাতেহার জন্য কিছু আনেনি ফ্রান্স থেকে আসার সময়, তাই ফাতেহাকে কিছু কিনে দেবে এই ভেবে চলল শপিং মলের উদ্দেশ্যে। নুসরাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে নোটিশ বোর্ডের দিকে। নোটিশে লেখা আর 2 দিন পর 5ম সেমিস্টার। নুসরাত বিস্ময় নিয়ে বলল, ওরে বাবা, এটা কখন দিল? কিছুই তো পারি না। নুসরাত মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল নোটিশের দিকে তাকিয়ে। সৌরভীর নোটিশ দেখে কোনো ভাবাবেগ হলো না। নুসরাত মিনমিন করে বলল, এই সেমিস্টারে নির্ঘাত ফেল। সাদিয়া পেছন থেকে বলল, দেখে নিস বোন, এবার 100% ফেল করবো আমি। ইরহাম ঠোঁট কামড়ে নোটিশের দিকে তাকিয়ে রইল। নুসরাতকে উদ্দেশ্য করে বলল। নুসরাত নোটিশের থেকে চোখ ফিরিয়ে ইরহামের পানে তাকালো। ইরহামের কোমরে লাত মেরে বলল, আসছে না আমার পড়াকু? প্রত্যেকবার কার দেখে লিখে পাস করিস তুই? পড়ে কি হবে? সে তো ফেলই করব। ইরহাম মুখ লুকালো সৌরভীর পেছনে। নুসরাত মাথা টেনে ইরহামকে সৌরভের পেছন থেকে নিয়ে আসলো। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, বল কে দেখায় তোকে? ইরহামের মিনমিনে জবাব। নুসরাত ইরহামকে ছেড়ে দিল। সৌরভী নির্লিপ্ত গলায় বলল, নুসরাত বলল, ফেল করব। নোট নিয়ে পড়ে কি হবে? সেই তো ফেল করব, পাস তো করব না, তাই কোনো রকম পরীক্ষা দিয়ে ফেল করব। ইরহামও সেম কথা বলল। অগত্যা নোটিশ থেকে চোখ সরিয়ে সামনের দিকে অগ্রসর হলো সবাই। নুসরাত অলস ভঙ্গিতে সামনে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। প্রায় 5 মাস পর লোকটাকে সাথে নুসরাতের দেখা। নুসরাত হা করে তাকিয়ে থাকলো। লোকটা নুসরাতের বিস্ময় দেখে হালকা হেসে দৌড়ে এসে জড়িয়ে ধরল নুসরাতকে। নুসরাত হাত পা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। বিস্ময় নিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে ও পাশের লোকটা থামিয়ে দিয়ে বলল, ডু ইউ নো নুসরাত, হোয়াট ইজ আর পারফেক্ট হ্যাক সিস্টার? নুসরাত নিশ্চল গলায় বলল, হোয়াট আরমান? যখন তোমার থেকে কেউ পারমিশন না নিয়ে তোমাকে জড়িয়ে ধরবে, সেটাই হলো পারফেক্ট হ্যাক সিস্টার। নুসরাত হালকা হাসলো। আরমান নুসরাতকে ছেড়ে দিয়ে ইরহামের দিকে তাকালো। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, হোয়াটস আপ ব্রো? ইরহাম নাথিং বলে মাথা নাড়ালো। আরমান নুসরাতের সাথে কথা বলতে লাগলো। ক্যাম্পাসে হাঁটতে লাগলো দুজন দুজনের হাত ধরে। কেউই একবার দেখলো না গেটের সামনে থেকে ঘুরে চলে যাওয়া ব্ল্যাক অডি A4 এর মালিককে।
ইসরাত ভার্সিটি থেকে এসে হন্তদন্ত পায়ে কিচেনে ঢুকলো। আশপাশ তাকিয়ে যখন দেখলো চাচিরা কেউ নেই কিচেনে, মায়ের দিকে রাগের দৃষ্টি ছুড়ল। তাতে দাঁত চেপে কিরমির করে বলল, না। আম্মু, তুমি নুসরাতকে নিয়ে যাওনি ডাক্তার আঙ্কেলের ওখানে? নাজমিন বেগম মাথায় হাত দিলেন, ঠোঁটে ঠোঁট চেপে ইসরাতের দিকে তাকিয়ে বললেন, একদম মাথা থেকে বের হয়ে গিয়েছিল। নিয়ে যেতাম, কিন্তু আজ যাব কাল যাব করে যাওয়া হচ্ছে না। ইসরাত মায়ের উপরে বিরক্ত হলো। চারপাশে না তাকিয়ে চিকন গলায় চিৎকার করে বলল, না। এটা কোনো ভুলে যাও জিনিস? আঙ্কেল তোমাকে কি বলেছিল? 3 মাস অন্তত নুসরাতকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য। আর তুমি 8 মাস হয়ে গিয়েছে, এখনো যাওনি? নাজমিন বেগম জিহ্বায় কামড় মারলেন, একদম মাথায় নেই তার। নাজমিন বেগম মিনমিনে বলল, নুসরাতটা ও তো আমায় মনে করিয়ে দিল না। ইসরাত ব্যঙ্গাত্মক হেসে বলল, ও বলবে তোমায়? তুমি ওর কাছ থেকে আশা করছো? তোমার মনে নেই আমার বিয়ের আগে কত কষ্ট করে নুসরাতকে নিয়ে ওখানে গিয়েছিলাম? তোমার মেয়ে যেতেই চায় না ওখানে, আর তুমি ভাবছো ও তোমাকে মনে করিয়ে দিবে? হাসালে আম্মু। নাজমিন বেগম যুবতীদের মতো নাক ফুলালেন। ও তো আর পাগল নয় যে ওকে ওখানে নিয়ে যেতে হবে, না গেলে না যাক। আরে আম্মু, তুমি বুঝো না কেন? তাহলে বুঝোস না কেন? ইসরাত নাজমিন বেগমের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল, উফ, তুমি বুঝবে না, ভালো লাগে না, যাও তো যাও। ইসরাত কিচেন থেকে বের হয়ে আসলো, আবার ফিরে এসে বলল, নাজমিন তোমার শপিংয়ে যাও আজ ক্যান্সেল। শপিং করার বদলে আজ ওকে নিয়ে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাব। বেগম বললেন। আচ্ছা নুসরাতকে কল দিয়ে বলে দেই সাইকিয়াট্রিস্টের কাছে যাব। চোখ মুখ কুচকে বলল, আম্মু তুমি পাগল? ও এটা জানলে ভার্সিটি থেকে জীবনও বাড়িতে আসবে না, আর আসলে জীবনও ও যাবে না ওখানে। আগেরবার তো টাকার লোভ দিয়ে নিয়ে গিয়েছিলাম, এবার টাকাই তোমার মেয়ে পড়বে না। শপিংয়ের নাম করে নিয়ে যেতে হবে। আমি আঙ্কেলের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিব। তুমি শুধু আল্লাহর ওয়াস্তে তোমার মেয়ের সামনে মুখ খুলবে না। পরে যদি ওখানে গিয়ে ঝামেলা করে? আমি আর তুমি কেন, ধরে ওকে টেনে নিয়ে যাব। ইসরাত কিচেন থেকে বের হয়ে গেল। দরজার সামনে থেকে সরে গেল ফর্মাল শার্ট প্যান্ট পরা আরশ। মুখ গম্ভীর করে এগিয়ে গেল সিঁড়ির দিকে, হাতে ভাঁজ করে রাখা কোট। কিছুটা পা চালিয়ে সিঁড়ির উপরে উঠল। নিজের কাজেই সে নিজেই লজ্জা পাচ্ছে। নুসরাতের কথা শুনতে গিয়ে তাকে কান পাততে হচ্ছে দরজার বাহিরে। এই জীবন তাকে আরও কি করতে হবে এক আল্লাহ ভালো জানে। আরশ গোসল করে ফ্রেশ হওয়ার পর থেকে এদিক সেদিক হাঁটছে। শরীরের ভিতর অশান্তি টাইপ ফিলিং হচ্ছে। রুম থেকে এক পা বের করে আবার ফিরে এলো। অস্বস্তি বোধ করছে। আবার পা বাড়ালো ইসরাতের রুমের দিকে, আবার দুপা পিছিয়ে গেল। নিজেকে ধাতস্থ করে অগ্রসর হলো ইসরাতের রুমের দিকে। রুমের বাহিরে দাঁড়িয়ে গলা পরিষ্কার করে নক করলো। ইসরাতের নড়াচড়া না দেখে দরজার পাশ দিয়ে মাথা ঠুকিয়ে ইসরাতকে খুঁজলো। ইসরাতকে রুমে না খুঁজে পেয়ে ভ্রু বাঁকা করে রুমের ভেতরে গেল। চোয়াল ঝুলিয়ে স্টাডি টেবিলের দিকে পা বাড়ালো। ইসরাত রুমের কোথাও নেই। চোখ একবার বুলিয়ে সামনে আগাতেই টেবিলের উপরে কিছু মেডিকেল রিপোর্ট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখল। সাইকোলজিস্ট মোহাম্মদ চৌধুরী। ফাইল হাতে নিয়ে দ্বিতীয় পৃষ্ঠা পাল্টানোর আগেই ইসরাতের শান্ত গলা ভেসে আসলো, কি হচ্ছে এখানে? আরশ পেছন ফিরে তাকালো। ইসরাত তার দিকে কিভাবে তাকিয়ে আছে ঠাউর করতে পারল না। নিজের গম্ভীরত্ব বজায় রেখে আরশ ইসরাতকে উদ্দেশ্য করে বলল, আগে বললে না কেন? দুপাশ নিশ্চুপ। দুজন ঠান্ডা মস্তিষ্কের মানুষ একে অপরের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। কারোর মুখে কোনো রা নেই। নীরবতা কেউ ভাঙল না, শুধু দাঁড়িয়ে রইল দুজনের নীরবতা ভাঙার সময় গড়ালো। সূর্য মধ্য আকাশ থেকে কিছুটা সরে গেল, নিজের আবাসস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। উত্তরে হাওয়া বইতে লাগলো। শীত মৌসুম হওয়ায় কুয়াশা ভিজে উঠতে লাগলো সৈয়দ বাড়ির আঙিনা। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। মাগরিবের আজান প্রায় হয়ে যাবে। কুয়াশার রাস্তায় পাশের দুর্বা ঘাসগুলো ভিজে উঠেছে। ঘাসের উপরে দিয়ে হেঁটে আসায় নুসরাতের পাও সামান্য ভিজে গেছে। নুসরাত পা চালিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো।
নাজমিন বেগম নুসরাতের অপেক্ষায় দরজার সামনে সিঁড়িতে বসেছিলেন। নুসরাতের ছায়া দেখতেই তিনি ধমক ছুড়ে দিলেন। নুসরাত মায়ের দিকে বাঁকা চোখে তাকাতেই নাজমিন বেগম হাত তুলে তেড়ে আসলেন। শাসানো গলায় বাড়ির উঠোনে দাঁড়িয়ে আদেশের স্বরে বললেন, যা গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি ভাত বাড়ছি। নুসরাত মিনমিন করে বলল, চুপচাপ রেডি হয়ে এসে খেতে বসবি। নুসরাত আরশের রুমে ঢুকে পর্দা টেনে দিল। দরজা ভালোভাবে লাগিয়ে দিয়ে নুসরাত অগ্রসর হলো ওয়াশরুমের দিকে। ঠান্ডা পানি দিয়ে গোসল করে মুখ দিয়ে হু হু শব্দ করে ওয়াশরুমের বাহিরে বেরিয়ে আসলো। দুপাশে পাপোশে পা মুছে হাহাকার করে উঠল। টাওয়াল দিয়ে চুল বেঁধে নিয়ে হুডি মাথায় দিয়ে দিল। হুডির ফিতা গলায় বেঁধে তিরিং বিরিং করে গান গাইতে লাগলো। সম্পর্ক বদলে গেল একটা বলো কি? নুসরাতের গানের রফা দফা হয়ে গেল যখন দেখলো আরশ সোফার উপরে পায়ে পা তুলে আরাম করে বসে, উরুর উপরে ল্যাপটপ রেখে নুসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে। নুসরাত নিজের হা হয়ে যাওয়া মুখ নিজে হাত দিয়ে বন্ধ করে দিল। নুসরাতের থেকে দৃষ্টি সরিয়ে আরশ টাইপিং করতে করতে নির্লিপ্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? নুসরাত নিজের অবাকতা একপাশে ফেলে দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে হাতে পায়ে লোশন লাগিয়ে দরজার দিকে যেতে যেতে বলল, শপিংয়ে যাচ্ছি। আরশ ভ্রু বাঁকিয়ে নুসরাতের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? পায়ে শু পরে নিয়ে বলল, আর জানি না মাম্মা যাবে বলেছে তাই যাব। আরশ চোখ তুলে তাকিয়ে নুসরাতকে আদেশের স্বরে বলল, নুসরাত গলায় স্কার্ফ পেঁচিয়ে যা। কেন জিজ্ঞেস করতে চাইলো, কিন্তু আরশের ঠান্ডা চোখে তাকিয়ে থাকা দেখে কথা গিলে নিল। চুপচাপ কাবার্ড খুলল। ততক্ষণে আরশ নুসরাতের পেছনে এসে দাঁড়িয়েছে। নুসরাত তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করলো কিন্তু খুঁজে পেল না। এখানেই তো রেখেছিলাম, স্কার্ফ গেল কই? আরে ভাই বেরিয়ে আরে, কিরকম লাগছে? নুসরাত অগোছালো হাতে স্কার্ফ খুঁজতে লাগলো। আরশ পেছন থেকে নুসরাতকে টেনে সরিয়ে দিল। নুসরাত নিজেকে ধাতস্থ করে দাঁড়াতেই আরশ নিচের ড্রয়ার খুলে স্কার্ফ সাথে মাথায় বাঁধার জন্য টুপি বের করলো। নুসরাত হাত পাতলো, আরশ দিল না। নুসরাতের মাথা থেকে হুডির ক্যাপের ফিতা ছুটিয়ে ক্যাপ এক হাতে সরিয়ে দিল। চুল থেকে টাওয়াল সরিয়ে নিয়ে ধীর গলায় জিজ্ঞেস করলো, সাইকিয়াট্রিস্ট মোহাম্মদ চৌধুরীর ফাইল দেখলাম। ইসরাতের রুমে ওটা কার? নুসরাত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল আরশের সামনে। আরশ নুসরাতের পৃষ্ঠাদেশ হাত রেখে টেনে নিয়ে নিজের কাছে নিয়ে আসলো। সামনে আসা বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দিয়ে ব্যান্ড দিয়ে ঢিলে করে খোপা করে দিল চুল ভিজে থাকায়। গলায় স্কার্ফ পেঁচিয়ে দিয়ে মাথায় টুপি পরিয়ে দিতে নিল। নুসরাত কর্কশ গলায় চিৎকার করে বলল, আমি বাচ্চা নই যে আপনি আমাকে এইভাবে ট্রিট করছেন। আমি নিজের কাজ নিজে করতে পারি, নিজেকে ক্যারি করার যথেষ্ট সামর্থ্য আছে আমার। স্টপ ট্রিমিং মি লাইক আ চাইল্ড, আই এম নট আ কিড। আরশ হাসলো। টুপি পরিয়ে দিতে গেল। নুসরাত রুম থেকে বেরিয়ে গেল। আরশ পেছন পেছন বের হয়ে আসলো টুপি হাতে। ইসরাতের রুমের সামনে আসতে এক হাত দিয়ে ছাপড়ে ধরলো নুসরাতের কোমর। নুসরাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, আরশ বল দিয়ে ধরে রাখলো। এক হাত দিয়ে কোমর চেপে আরেক হাত দিয়ে টুপি মাথায় ভালো করে পেঁচিয়ে দিল। নিচতলায় নাজমিন বেগম চিৎকার করে নুসরাতকে ডাকছেন খেতে আসার জন্য। নুসরাত রুর গলায় বলল, হয়েছে, এবার আমি যেতে পারি? আরশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নুসরাত অগ্রসর হতেই আরশ সন্দেহিত গলায় বলল, তুই শিওর চাচি তোকে নিয়ে শপিংয়ে যাচ্ছে? নুসরাত পেছনে না তাকিয়ে মাথা নাড়ালো। আরশ ব্যথাতুর দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে থাকলো নুসরাতের যাওয়ার দিকে। নুসরাতকে নিচে দেখতে নাজমিন বেগম বললেন, তাড়াতাড়ি খা, আমি রেডি হয়ে আসছি। নুসরাত মাথা নাড়ল। হাত ধুয়ে ভাত মাখাতে লাগলো। ইসরাতের মধ্যে রেডি হয়ে নিচে নেমে আসলো। নুসরাত ইসরাতকে আসতে দেখে ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, ইসরাত তুইও যাবি? ধীরে বলল। বাহিরের দরজার দিকে হাঁটা ধরতেই নুসরাত পেছন থেকে ডেকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস তুই? সামনের দিকে অগ্রসর হয়ে বলল, গাড়ি বের করতে। নুসরাত মাথা নাড়িয়ে খেতে লাগলো। প্লেটের ভাত খেয়ে হাত ধুতেই নাজমিন বেগম এসে হাজির হলেন ডাইনিং রুমে। নুসরাতকে তাড়া দিলেন বের হওয়ার জন্য। হাত মুছে ডাইনিং রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই চোখে পড়ল দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে থাকা আরশকে। সে নিশ্চল চোখে আছে তাকিয়ে এদিকে। নুসরাত চোখ ফিরিয়ে সামনের দিকে অগ্রসর হলো। দরজার সামনে দাঁড়িয়ে আরও একবার ফিরে তাকালো। নাজমিন বেগম নুসরাতকে রেখে কিছুটা এগিয়ে গিয়েছিলেন, কিন্তু নুসরাতকে এক জায়গায় দাঁড়িয়ে পেছনে
তাকাতে দেখে এগিয়ে এসে হাত চেপে ধরলেন। নুসরাত যেদিকে চোখ ছিল সেদিকে দৃষ্টি দিতেই চোখ পড়ল আরশকে। আরশ, যাবে তুমি? আরশ গম্ভীর গলায় বলল, আপনারা যান, কিন্তু আমার আমানত যেভাবে নিয়ে যাচ্ছেন সেভাবে ঠিক ফিরিয়ে নিয়ে আসবেন, এটা আপনার কাছে আশা করবো চাচি। নাজমিন বেগম হাসলেন। নুসরাতের হাত চেপে ধরে নিয়ে বাহিরের দিকে এগিয়ে গেলেন। ইসরাত গাড়ি বের করে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। নুসরাত আর নাজমিন বেগমকে আসতে না দেখে গাড়ির হর্ন বাজালো। নাজমিন বেগম দূর থেকে গলার জোর বাড়িয়ে বললেন, আসছি আসছি, আর হর্ন বাজান লাগবে না, কানের 13টা বেজে গেল। গাড়ির সামনে এসে নুসরাত বলল, আমি ব্যাক সিটে বসছি, তুমি ফ্রন্ট সিটে বসো। নাজমিন বেগম রাজি হয়ে গেলেন। ইসরাত বলল, সিট বেল্ট বেঁধে নাও, এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে। নাজমিন বেগম ধীরে সুস্থে সিট বেল্ট বেঁধে নিলেন। নুসরাত গাড়ির জানালা খুলে বাহিরের দিকে মুখ বের করে বসে আছে। আরশের রুমের বারান্দার দিকে চোখ পড়তেই নুসরাতের ভ্রু কুঁচকে গেল। মাথা বের করে তাকাতেই ঝড়ের গতিতে পুরুষ দেহের অবয়ব সরে গেল। নুসরাত চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল বারান্দার দিকে। চোখে ঝাপসা লাগলো, তাই চোখে চশমা এঁটে চোখের পাতা ফেলে তাকালো ভালোভাবে। ইসরাত গাড়ি স্টার্ট দিয়ে দিল, টান দিয়ে বের হয়ে গেল গাড়ির গেটের বাহিরে। নুসরাত উল্টে তাকিয়ে রইল আরশের বারান্দার দিকে। বারবার মনে হতে লাগলো ও ওখানে কিছু একটা দেখেছে, যা তাকে গভীর চোখে পর্যবেক্ষণ করছিল। হসপিটালের সামনে গাড়ি থামতে নুসরাত চোখ বাঁকা করে মা আর বোনের দিকে তাকালো। নাজমিন বেগম নুসরাতের বাঁকা চোখে তাকানো দেখে পাত্তা দিলেন না। সিট বেল্ট খুলে আলগোছে বের হয়ে গেলেন। ইসরাত ড্রাইভিং সিট থেকে নেমে নিজের লেদার জ্যাকেট ঠিক করে নিল। দরজা খুলে দিয়ে নুসরাতকে বের হওয়ার জন্য বলল। নুসরাত দু হাত বুকে বেঁধে বসে রইল। সে এখান থেকে এক পাও নড়বে না। তাকে বোকা বানিয়ে নিয়ে আসা, সে ছাড়বে না কাউকে। হঠাৎ নুসরাতের টনক নড়ল। ওই আরশের বাচ্চা জানে তাকে নিয়ে পাগলের ডাক্তারের কাছে আসছে। হায় আল্লাহ, এরা তার মান সম্মান রাখলো না। নুসরাতকে মুখ ঘুরিয়ে রেখে কিছু ভাবতে দেখে ইসরাত হাত ধরে টেনে ধরল। কিছুটা রুর গলায় বলল, হয়েছে নাটক শেষ, এবার গাড়ি থেকে নাম। নুসরাত ইসরাতকে গালি দিতে গিয়ে থেমে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমার পাগল মনে করো তাই না? নাজমিন বেগম থতমত খেয়ে বললেন, ধুর, তোকে কে বলেছে এটা? বলতে হবে কেন? পাগল মনে করো তাই তো পাগলের ডক্টরের কাছে নিয়ে এসছো। তুমি আমার মা হতেই পারো না। তোর ইমোশনাল ডায়লগ বন্ধ কর। আম্মু পড়ে গেলে ও আমি কিন্তু পড়বো না নুসরাত। মানুষকে খুব ভালো কথা দিয়ে আটকে ফেলতে পারিস তুই। আই নাম এবার। নুসরাত জিদ্দি গলায় বলল, নামবো না। তুই নামবি এবং চুপচাপ ডাক্তারের কাছে যাবি। নুসরাতকে নামতে না দেখে ইসরাত এক হাত দিয়ে হ্যাচকা টান মেরে নামিয়ে নিল। ইসরাতের আকস্মিক এমন টান দেওয়ায় অপ্রস্তুত নুসরাত কিছুটা ছিটকে গাড়ি থেকে বের হয়ে আসলো। হালকা পায়ে ব্যথা পেল। আবার গাড়িতে গিয়ে বসতে চাইলো। ইসরাত দুই হাত দিয়ে নুসরাতের হাত চেপে ধরল। এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো মোহাম্মদ চৌধুরীর ক্যাবিনে। করিডোরে দেখা হওয়া সবাই তাদের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। ইসরাত সেসবে পাত্তা দিল না। মানুষের তো চরিত্রই নিজের চরকায় তেল দেওয়া, না দিয়ে অন্যের চরকায় তেল দেওয়া। এরা দেখবে, তারপর এটা নিয়ে জাজমেন্ট করবে। এরা কেন সে আর নুসরাত অনেক সময় অনেককে নিয়েই তো জাজমেন্ট করে। তাই জীবনে এদের এত পাত্তা না দেওয়াই ভালো। ইসরাত আমার সাথে পাঙ্গা নিস না তো, আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম। ইসরাতের ঠান্ডা গলায় জবাব দিল, আচ্ছা ছেড়ে দিস না, ধরে রাখিস। চোখে চশমা এঁটে বসে আছেন মধ্যবয়স্ক এক লোক। লোকটা দেখে ঠাউর করা মুশকিল বয়স কত, তাই মধ্যবয়স্ক বলা চলে। ইসরাতকে হালকা ধমকালেন তিনি নুসরাতকে টেনে নিয়ে আসার জন্য। ইসরাত ধমক খেয়ে চোয়াল ছড়িয়ে বসে রইল। মোহাম্মদ চৌধুরী নুসরাতের দিকে তাকাতেই তার চোখ তীক্ষ্ণ হয়ে গেল। নুসরাত নাক কুঁচকে চোখ ছোট করে তার দিকে তাকিয়ে আছে, মুখ বাঁকিয়ে থাকে, তাচ্ছিল্য করে হাসছে। নিজেকে সামলে নিয়ে মোহাম্মদ চৌধুরী জিজ্ঞেস করলেন, কেমন আছেন নুসরাত? নুসরাত হাসলো শব্দ করে। জি ভালো আছি, আপনি? এই তো ভালো। তা তুমি কি ডিপ্রেশন কোনো বিষয় নিয়ে? নুসরাত মুখে হাসি হাসি করে বলল, আমি কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনে যাই না, আমি অলওয়েজ চিল থাকি। আমি মানুষকে ডিপ্রেশন দিই। মোহাম্মদ চৌধুরী বললেন, তা তো দেখতেই পাচ্ছি। তুমি ডিপ্রেশনে না ভুগলে তোমার চোখের নিচে এত কালো হলো কিভাবে?
নুসরাত হতমত খেলো। ইসরাত চোখ ছোট থেকে ছোট করে নুসরাতের চোখের নিচের দিকে তাকালো। শ্যামলা হওয়ায় চোখের নিচে কালো হয়ে যাওয়া জায়গা অতটা বোঝা যায় না, কিন্তু ভালো করে তাকালে বোঝা যায় চোখের নিচে কিছুটা না অনেকটাই দাগ বসে গর্ত মতো হয়ে গিয়েছে। ওটা কিছু না, শালা আরস ঘুমের মধ্যে চোখে মেরে দিয়েছিল, তাই কালো হয়ে গিয়েছে। এমনিতেই কমে যাবে। দেখো নুসরাত, তুমি যদি তোমার ডিপ্রেশনে ভোগার কারণ না বলো, আমরা কিভাবে বুঝবো তোমার সমস্যাগুলো? আমরা তো আর অন্তর্জমি নই। নুসরাত হে করে হেসে বলল, কিসের ডিপ্রেশন? আর আমি কি বলবো? আমার বলার মতো তো কিছুই নেই। নুসরাত, একবার তাকিয়ে দেখো, উনি তোমার মা, তোমার বোন, আর আমি তোমার আব্বুর বন্ধু, এক প্রকার তোমার আব্বুর ভাই। সবাই তোমার আপন। তুমি বলো, আমরা চেষ্টা করবো তোমার সমস্যা সমাধানের। নুসরাত শরীর ছেড়ে দিয়ে বসে রইল। মোহাম্মদ চৌধুরীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সমস্যা থাকলে তো সমস্যার সমাধান করবেন, আমার তো কোনো সমস্যাই নেই। মোহাম্মদ চৌধুরী হাল ছাড়লেন না। নুসরাতের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বললেন, আপা আর ইসরাত বাইরে অপেক্ষা করুন, ঠিক 1 ঘন্টা পরে আপনারা ভিতরে ঢুকবেন। নুসরাত ছটপট উঠে দাঁড়ালো। নাজমিন বেগমকে টেনে নিয়ে বের হয়ে গেল। নুসরাতকে মোহাম্মদ চৌধুরী বললেন, একটা গেম খেলবে নুসরাত? জিতলে তুমি যা চাইবে তাই দিব, হারলে আমি যা চাইবে তাই দিবে। নুসরাত যা চাইবে তা পাওয়ার আশায় রাজি হলো, কিন্তু মনে খুঁত থেকে গেল। কিছুটা সন্দেহ নিয়ে চেয়ারে সুন্দর করে বসলো। মোহাম্মদ চৌধুরী হাতে গোল চক্র টাইপ কিছু নিলেন, নুসরাতকে দেখিয়ে বললেন, এটার দিকে 1 মিনিট চোখের পাতা না ফেলে তুমি তাকিয়ে থাকতে পারলে এই গেমের উইনার তুমি, না পারলে তুমি লুজার। নুসরাত আত্মবিশ্বাসী গলায় বলল, আরে এটাতে তো আমি পারদর্শী, আপনি হারবেন আঙ্কেল। মোহাম্মদ চৌধুরী হাতে চক্র রেখে নুসরাতের চোখের সামনে রাখলেন। ঘড়ির টিকটিক শব্দ কানে ভাসছে। নীরবতা ভেদ করে ঠান্ডা শীতল বাতাস প্রবেশ করলো কেবিনের ভেতর। প্রায় 20 সেকেন্ড পার হওয়ার পর নুসরাতের হঠাৎ মনে হলো আঙ্কেল তাকে সামান্য একটা কালার চক্রের দিকে 1 মিনিট তাকানোর জন্য যা চাইবে তাই দিবেন। এটা তো সন্দেহজনক, এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। নুসরাত গাধীর মতো চক্রের দিকে তাকিয়ে সব ভাবতে লাগলো। কানের মাঝে বাজতে লাগলো শুধু টিকটিক ঘড়ির শব্দ। শরীর ছুঁয়ে গেল ঠান্ডা হিমেল বাতাসের ছোঁয়া। নুসরাত যতক্ষণে বুঝতে পারলো লোকটা তাকে সম্মোহন করার জন্য ফাঁদ পেতেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নুসরাত নড়চড় করার চেষ্টা করলো, কিন্তু চক্রের দিকে তাকিয়ে থাকতে শরীর অসাড় হয়ে চেয়ারের উপরে ঢলে পড়ল। নুসরাতকে সুন্দর করে রকিং চেয়ারে বসিয়ে দিলেন মোহাম্মদ চৌধুরী। হাতের চক্র চোখের সামনে ঘোরাতে জিজ্ঞেস করলেন, নুসরাত, তুমি ঠিক আছো? নুসরাত প্রথমবার কোনো রেসপন্স করলো না। মোহাম্মদ চৌধুরী ধৈর্য হারালেন না। নুসরাতকে আবার জিজ্ঞেস করলেন। নুসরাত এবার ধীরে ধীরে বলল, আমি ঠিক আছি। মোহাম্মদ চৌধুরী জিজ্ঞেস করলেন, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? নুসরাত ধীরে ধীরে বলল, হ্যাঁ। তুমি কি কোনো কারণে ডিপ্রেশনে ভুগছো? নুসরাত প্রচুর সময় নিল এর উত্তর দিতে, বারবার আটকে গেল বলতে গিয়ে। অবচেতন হওয়ায় মস্তিষ্ক জং ধরে থাকা কথাগুলো বলতে গিয়ে গলা ভেঙে গেল। মোহাম্মদ চৌধুরী ওই কথার উত্তর না দিয়ে আরেকটা কথা ধীরে ধীরে বলল, সাল মেবি 8-9 হবে, আমার ঠিক মনে নেই। তখন বয়স কত ছিল? মোহাম্মদ চৌধুরী ভেবে বললেন, 5-6 ছিল। নুসরাত মনে হওয়ার মতো বলল, হ্যাঁ 5 ছিল। আমি খুবই শান্ত ছিলাম, চুপচাপ নিজের মতো থাকতাম। আরস মেবি ও শুধু আমার সাথে ঝগড়া আর মারামারি করতো, কিন্তু আমি ওর ঝগড়া আর মারামারির বিপরীতে কোনোদিন প্রতিবাদ করিনি। প্রতিবাদ করব কি করে? কারো তো আমার কথা শোনার সময় ছিল না, সবাই সবার কাছে বিজি ছিল। নুসরাতের গলা এবার কিছুটা কাদো হয়ে গেল। জাইন ভাইয়া, উনি যখন হঠাৎ আমায় মারতে দেখতেন, তখন 2-1টা বেত দিয়ে বাড়ি দিতেন আরসকে। যাকে এসব কথা, এইসব অনেক পুরনো কথা, এসব তো ভুলে গিয়েছি আমি। তো আমার বড় বোনের জন্ম হয়েছিল, তখন নাকি ও অনেক বেশি মায়াবীর সাথে সুন্দরও ছিল। সবাই তো সৈয়দ বাড়ির সব থেকে সুন্দর বাচ্চা বলতো ওকে। আমার জন্মের সময় নাকি সবাই আশা করেছিল নাসিরের ছেলে হবে। দেখুন ভাগ্য, তাদের আশায় পানি ঢেলে আমি জন্ম নিয়েছি। এটাও কি আমার দোষ? আচ্ছা, তারা মেনে নিল নাসিরের 2 মেয়ে হয়েছে, কিন্তু যখন আমার ফুপু আর দাদিরা আমাকে দেখতে আসছিল, তখন নাকি নাক ছিটকালো আমি কালো বলে। মুখ চোখ বিকৃত করে বলল। এটা আমি নানু বাড়ি থেকে শুনেছি। আমার নানু নাকি হাঁ করে তাকিয়েছিলেন তাদের দিকে। একটা নবজাতককে তারা কি সব বলছে, এইসবও ভুলে গেলাম আমি। আমার বয়স তখন 9 পেরিয়ে 10।
মাহমুদা আসলেন ওনার স্বামীর সাথে, ইসরাতের সাথে আমাকে দাঁড় করালেন। তখন আরেকটু রং আমার ময়লা হয়েছে রোদে পুড়ে। ওনার স্বামীকে দেখিয়ে বলেন, আমি শুধু হাঁ হয়ে তাকিয়ে দেখছি, শুধু মাহমুদার ওই দিনের হাসি। আমি নিরুপায় ছিলাম। ওখানে থাকা আমার দাদা মেয়েকে কিছু না বলে মেয়ের সাথে তাল মিলিয়ে হে হে করে হেসেছেন। যেখান থেকে বাবার সাইডের রিলেটিভ আসতো বলতো, নাসির, তোমার বড় মেয়ের তো ভালো করে বিয়ে হয়ে যাবে, এর কি করবে? এমনিতে তো রং ময়লা, তার উপরে গঠন ভালো না। তখন বাবাকে দেখতাম মুখ কালো করে আমার দিকে তাকিয়ে থাকতো, তারপর চুপ করে কিছুক্ষণ থেকে বলতো, আল্লাহর সৃষ্টি, আল্লাহকে বানিয়েছে, ওর সাথে জোর ও মিলিয়ে বানিয়ে দিয়েছে। আল্লাহ হুকুম হলে এমনিতে বিয়ে হবে, আর না হলে না হবে। বলে উঠে চলে যেতেন। সবাইকে একরকম প্রশ্নের বিপরীতে এই উত্তর দিতেন, এরপর চুপ করে উঠে চলে যেতেন। উনি যদি ওই সঠিক সময় সঠিক জবাব দিতেন তাহলে তো আর এই কথা ওরা বলতো না, তাই না? ওনারা প্রশ্রয় দিতেন বলেই তো ওরা প্রশ্রয় পেত। এদের বিন্দুমাত্র লজ্জা ছিল না। একটা 9 বছরের বাচ্চার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলতে তাদের মুখে বাজতো না একটু? তারা বুঝতোই না যে এটা একটা বাচ্চার মাথার মধ্যে বিরূপ আঘাত আনতে পারে। আমার কাছে মনে হতো এরা আমাদের বাসায় বেড়াতে আসতো না, আসতো আমাকে নিয়ে হাসার জন্য, ইসরাতের পাশে দাঁড় করিয়ে যোগ্য অযোগ্যের কথা বলার জন্য, আমার জাজ করার জন্য। আমি মেনে নিয়েছিলাম আমার রং কালো। আল্লাহ আমাকে রং কালো দিয়েছে, তাতে আমার দোষটা কি? আল্লাহর কাছে আমি সুন্দর ছিলাম, তাই তিনি আমাকে ভালোবেসে এটা দিয়েছেন। অন্যের এত পেটে ব্যথা কেন আমার রং নিয়ে? দ্য গ্রেট মেহরুন্নেসা মায়া, সে তো আমাকে দেখতেই পারতেন না। আমি ছিলাম ওনার 2 চোখের বিষ। ওনার আশেপাশে গেলেই ধূর ছাই করতেন। যাই বলি আর তাই বলি, ওনার কিন্তু ইসরাতের জন্য অনেক ভালোবাসা ছিল। মানুষ দেখলেই বলতো ইসরাতকে দেখতে সেম ওনার মতো। তখন বুড়ি প্রচুর খুশি হতো আর দাঁত কেলিয়ে হে হে করে হাসতো। বুড়ির বড় মেয়ে লুৎফা বেগমও কম যেত না। ইসরাতের জন্য অনেক ভালোবাসা ছিল, আর আমাকে দেখলেই ছ্যাদ করে উঠতো। মনে হতো ওর পিত্তি জ্বলে উঠছে। একবার কি হয়েছিল ঠিক মনে নেই, কিন্তু ওখানে দোষটাই ইসরাতের আর আরশের ছিল। আমি 2 তলার বারান্দা থেকে দেখেছিলাম উনি ইসরাতদের সাথে ছিলেন। আমি ওখান থেকে সরে আসার পর কি হয়েছিল আমি জানিই না। বুড়ি সব দোষ আমার উপর চাপিয়ে দিয়েছিল। সেদিন নাসির মিয়া আমায় 1 থাপ্পড় মেরেছিলেন। 2 দিন জ্বরে ভুগেছিলাম এর জন্যে। আমি এখনো ভেবে পাই না আমার দোষটা কি ছিল এখানে। বুড়ি আমার আর ইসরাতের সৌন্দর্য নিয়ে সব সময় তুলনা করতো। আমার তখন কান্না আসতো, তবুও কাঁদতাম না, কারণ আমার স্ট্রং হতে হবে। মানুষের থেকে সহানুভূতি নেওয়া বন্ধ করলাম আমি। ধীরে ধীরে এদের থেকে নিজের দূরত্ব বাড়ালাম। নিজের দুঃখ লুকাতে শুরু করলাম। দুঃখ প্রকাশ করা বন্ধ করে দিলাম। আমার দুঃখ মানুষকে দেখিয়ে লাভ কি? মানুষ তো মজা নিবে। কথা বলা বাড়িয়ে দিলাম। মুখে মুখে তর্ক করতে লাগলাম। কার কেমন লাগলো তা দেখাইয়ে বন্ধ করে দিলাম আমি। আমাকে অপমান করবি তুই, তার বদলে আমি দ্বিগুণ অপমান ফিরিয়ে দিব তোকে। পেছনে কথা বলা বাদ দিলাম। মুখের উপর ইনসাল্ট করার ক্ষমতা রাখতে শুরু করলাম। লুৎফার একবার বলেছিলেন, আমি বলেছিলাম তোমার মেয়ে সুন্দর হয়ে কি করবে? একে তো সাদা রং, কোনো গঠন নেই, তার উপর আবার মুটকি। তোর আমার থেকে খারাপ অবস্থা আরো। সেদিন লুৎফা বেগমের মুখ কিরকম হয়েছিল বলার মতো না। আমার তো প্রচুর আনন্দ লেগেছিল। ভেতরে ভেতরে আমি খুশিতে মাটিতে গড়াগড়ি খেয়েছি। জীবনের প্রথমবারের মতো কথা ফিরিয়ে দিয়ে আমি বিজয়ী হওয়ার মতো আনন্দ পেয়েছিলাম। মানুষের দুঃখ দেখিয়ে সহানুভূতি নিয়ে আমার কাছে বিরক্তিকর মনে হতো। কিছু মেয়েরা আছে না, কিছু হলে ভ্যা ভ্যা করে কান্না করে। এদের দেখলেই আমার সহ্য হয় না, একদমই অসহ্য লাগতো। হাত নিষ্পিস করতো পেটানোর জন্য। আরে শালি, তুই কাঁদবি কেন? আমি কাঁদি? আমার এত কষ্ট, আমি কখনো কাঁদি নাকি? আমার তো কান্নাই আসে না। আসলেও আমি ওটাকে চোখের ভেতরে আটকে দিই। বারবার নিষেধ করি, বের হবি না, হলে তোকে একদম মেরে ফেলবো। আমি গত 12 বছরে এই ঘাটা আমি কাটিয়ে উঠেছিলাম, কিন্তু তারপর কি হয়েছে? 6 মাস আগে আরশের বাচ্চা আবার সেই রং নিয়ে কথা বলল। আমাকে কে বিয়ে করবে তা নিয়ে কথা বলল। আমি শুধু ওই দিন তাকিয়ে থেকেছি ওর দিকে। একটা মানুষ কিভাবে অন্যের রং নিয়ে খোঁটা দিতে পারে তা সৈয়দ বাড়ির মানুষ খুব ভালো করেই জানে। পুরনো ঘা তাজা করার জন্য আরশকে আমার ইচ্ছে হচ্ছিল ওই জায়গাটাতেই মেরে ফেলি। আমি নিজের হাত কোনো রকমে থামিয়েছি, নইলে ওই দিন আরশের বুকে ছুরির আঘাতের রক্তাক্ত হতো আমার হাতে। এতে কিন্তু আমার কোনো দোষ থাকতো না, সব দোষ থাকতো ওই আরশের। আমি সেদিন সারা রাত ভেবেছি কি করা যায়। একবার ভেবেছিলাম ঘুমের মধ্যে পাঠিয়ে দিয়ে আল্লাহর বাড়ি, কিন্তু পরে আবার প্ল্যান চেঞ্জ করে বিয়ে করে নিলাম।
বলেছিল না বিয়ে হবে না, যে বলেছে তাকেই বিয়ে করেছি। আমার ডিপ্রেশনের কারণ ওই বেটা আরস। শালা আমার জীবনের সব শান্তি হারাম করে দিয়েছে। আমি তো ওকে একদমই ছাড়বো না। আর আমার এই ছোট্ট জীবনে আমি সব থেকে বেশি ঘৃণা করি ওই বেটি মেহেরুন্নেসা, ওর বলদা দুইটা মেয়েকে। এদের দেখলেই আমার ইচ্ছে করে পিটিয়ে ছাল তুলে ফেলি একদম। এরা আমার জীবন তছনছ করে দিয়েছে। আরস, সবই শুনলে, ওর খেয়াল রেখো আর মাথায় কোনো বিষয় নিয়ে চাপ না নেয় সেদিকে খেয়াল রেখো। ওর কিন্তু তোমার উপর অনেক অভিযোগগুলো একদিন বসে জানার চেষ্টা করো। অনেক কথা কিন্তু নুসরাতের পেটের ভিতর লুকিয়ে রেখেছে, খুলে বলেনি। আপনি কিভাবে বুঝলেন? আমি এর আগে অনেকে সম্মান করেছি। নুসরাত অনেক কথা বলেনি, অবচেতন হলে কি হবে? নিজের অবচেতন মস্তিষ্ক ওকে অনেক কথা বলতে বাহিরে বের করতে দেয়নি, ভিতরে চেপে রেখেছে। গড ব্লেস দেই। বারান্দায় দাঁড়িয়ে দুরাকাশের পারে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুষ। হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আছে বারান্দার রেলিং। পেছনে ফিরে একবার তাকালো বিছানায় শয়নরত নুসরাতের দিকে, আবার চোখ ফিরিয়ে নিল। ভেতরে অস্থিরতা অনুভব হচ্ছে, পা ভেঙে অসাড় হয়ে আসছে। কোথায় বসা উচিত? আরুষ কোনো রকম পা টেনে নিয়ে গিয়ে রকিং চেয়ারে বসলো। চোখ বন্ধ করে ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। কিছুক্ষণ আগে। হ্যালো আরুষ ভাইয়া। আরুষ নির্লিপ্ত গলায় বলল, হুম। একটু আসতে পারবেন? ডাক্তার আঙ্কেল আমাকে আর আম্মুকে তার কেবিনের বাইরে অপেক্ষা করার জন্য বলছে। আপনি একটু কষ্ট করে আসুন ভাইয়া, আমার কিছুটা ভয় লাগছে। আরুষ আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমি আসছি। আরুষ তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে আসলো। গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিডে গাড়ি চালিয়ে গিয়ে পৌঁছালো সিলেট সিটি হসপিটালে। পা চালিয়ে ভেতরে প্রবেশ করলো। একটু ভেতরে হাঁটতেই আরুষ দেখতে পেল ইসরাত আর নাজমিন বেগম মোবাইলে হাতে নিয়ে বসে আছেন। আরুষ কিছু জিজ্ঞেস করার আগেই ইসরাত মুখে আঙ্গুল চেপে বলল কথা না বলার জন্য। সম্মোহনের ক্ষেত্রে ঠান্ডা পরিবেশ হওয়া প্রয়োজন, তাই আরুষকে ইসরাত ইশারা করে কথা বলতে না করল। আরুষ চুপ করে নাজমিন বেগমের পাশ ঘেঁষে বসল। মোহাম্মদ চৌধুরী একে একে প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন। নুসরাত উত্তর দিতে লাগলো। আরুষ মনোযোগ সহকারে সব উত্তর শুনল নুসরাতের। প্রায় 1 ঘন্টা পার হওয়ার পর মোহাম্মদ চৌধুরী ভেতরে ঢোকার পারমিশন দিলেন। আরুষ কারোর দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে ভেতরে প্রবেশ করলো। নাজমিন বেগম আরুষের পেছনে ভেতরে ঢুকতে গেলে ইসরাত হাতে টান থামিয়ে দিল। মাথা নাড়িয়ে ভেতরে যাওয়ার জন্য না করলো। আরুষ 2 মিনিটের মাথায় নুসরাতকে কোলে তুলে নিয়ে বাহিরে আসলো। মুখ ঢাকার ব্যর্থ চেষ্টা করে সামনের দিকে এগিয়ে গেল। ইসরাতের দৃষ্টিগোচর হলো না আরুষের বিধ্বস্ত লাল হয়ে যাওয়া মুখ যথেষ্ট স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো, নুসরাতকে নিয়ে কোথায় যাচ্ছ? আরুষ কারোর দিকে না তাকিয়ে ছোট করে বলল, বাসায় যাচ্ছে। কোনো প্রকার শব্দ ব্যয় না করে আরুষ সামনের দিকে বড় বড় পা ফেলে এগিয়ে গেল। রকিং চেয়ার দোলা বন্ধ হয়ে গেল। চোখ বন্ধ করে রকিং চেয়ারে পড়ে রইল আরুষ। চোখের কোণ ঘষে 1 ফোঁটা জল নিঃশব্দে বের হয়ে আসলো। কেউ দেখল না সেই জল, কেউ জানল না এই জলের উৎপত্তি কোথা থেকে। অন্ধকারের চাদরে ঢাকা পড়ল পুরুষটার কন্দন। অন্যদিকে ইসরাত আর নাজমিন বেগম পারমিশন নিলেন ভেতরে ঢোকার জন্য। মোহাম্মদ চৌধুরী পারমিশন দিতে ভেতরে ঢুকলেন। ইসরাত এবং নাজমিন বেগম কেবিনে ঢুকে চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে রইলেন। মোহাম্মদ চৌধুরী ইশারা করলেন চেয়ারে বসার জন্য। ইসরাত চেয়ার টেনে দিল নাজমিন বেগমকে বসার জন্য। নিজের জন্য চেয়ার টেনে বসে 2 হাত টেবিলের উপরে রেখে শান্ত দৃষ্টি ফেলল মোহাম্মদ চৌধুরীর দিকে। মোহাম্মদ চৌধুরীর দিকে প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকাতেই তিনি ইসরাতের না বলা প্রশ্নের উত্তর বলতে লাগলেন। দেখো ইসরাত, এর আগেও তুমি নুসরাতকে নিয়ে আসছো। আমি তোমাকে বলেছি ওর মধ্যে কোনো সমস্যা নেই, ও ডিপ্রেশনে ভুগছে। যদি সাইকোলজির ভাষায় বলতে যাই তাহলে এটাকে বলে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলা যায়। ইসরাত ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো। মোহাম্মদ চৌধুরী ইসরাতের চাহনি দেখে বুঝতে পারলেন ইসরাত কিছুই বোঝেনি। আচ্ছা, আমি ভেঙে বলছি। ধরো তোমার ছোটবেলায় খারাপ স্মৃতি, মানুষ তোমাকে আঘাত করে কথা বলতো, অপমান করতো, তোমাকে অন্য একজনের সাথে তুলনা করে ছোট করতো। তুমি সবার কাছ থেকে চাইতে যে তোমাকে এসব খারাপ আচরণ, তুলনা, অপমানের হাত থেকে তোমার ফ্যামিলি রক্ষা করুক, কিন্তু তারা এরূপ কোনো কাজ করতো না। তারা শুধু রুশপূর্ণ দৃষ্টিতে তোমাকে
চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতো তখন এটা তোমার মাথায় এফেক্ট করবে। ইসরাত মাথা নাড়ালো। মোহাম্মদ চৌধুরী হাত দিয়ে চুটকি বাজিয়ে বললেন, এফেক্টলি নুসরাতের সাথে এইটাই হয়েছে। সে চাইতো তোমরা ওকে এসব অপমানমূলক কথার হাত থেকে প্রোটেক্ট করো, কিন্তু তোমরা তা করনি। এই জন্য ও নিজেকে চেঞ্জ করতে শুরু করলো, যা করলে তোমাদের রাগ হয়, বিরক্ত হও, আর যা যা তোমাদের সহ্যের বাইরে তা তা ও করতে শুরু করলো। আর ওর এইসব কাজে তোমাদের যখন বিরক্ত লাগা শুরু হলো, ওর ব্রেন এই ধরনের কাজ করতে ওকে আরো উৎসাহ দিতে থাকলো। প্রথমবার যখন ও কথার জবাবে কথা ফিরিয়ে দেবার পর লুৎফর মুখ কালো হয়ে গিয়েছিল, তখন ও বুঝতে পারলো ওকে এই সব ধরনের কাজ করতে হবে। ভালো হয়ে হবে কি, মানুষ ছিলে কুবলে খেতে ওকে 1 সেকেন্ডও দেরি করবে না। একটা মানুষ ওকে কথার বানে মেরে ফেলবে। তাই নিজেকে বাঁচাতে হলে নিজের প্রোটেক্ট নিজেকে করতে হবে। ইসরাত আর নাজমিন বেগমের দিকে তাকিয়ে বললেন, আই হোপ আপা আপনি বুঝতে পেরেছেন। ইসরাত তুমিও। নাজমিন বেগম দুপাশে মাথা নাড়ালেন, যার মানে তিনি পুরো বুঝেননি। ইসরাত গম্ভীর গলায় জিজ্ঞেস করল, ওর মধ্যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এর সিস্টেম আছে। মোহাম্মদ চৌধুরী মাথা নাড়লেন হ্যাঁ ভঙ্গিতে। ইসরাত কিছু বলতে গিয়ে বারবার থেমে গেল। মোহাম্মদ চৌধুরী বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, যা বলতে চাও ইসরাত স্পষ্ট করে বলো, অ্যাসিটেট ফিল করো না। আঙ্কেল, নুসরাত নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য কাউকে আঘাত করবে। আমার জানা মতে এই ডিসঅর্ডার এর জন্য মানুষ কাউকে আঘাত করে না, কিন্তু কেউ ওকে আঘাত করলে তা যতক্ষণ পর্যন্ত না ফিরিয়ে দেয় ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসে থাকে না। মানুষকে তারা শারীরিক আঘাত করে না, কিন্তু মানসিক আঘাত বা আবেগীয় আঘাতে তারা প্রবণ বেশি থাকে। ইসরাত তাকিয়ে থাকলো নিষ্পলক চোখে। মোহাম্মদ চৌধুরী শ্বাস নিলেন। কথা বলে হাঁপিয়ে উঠছেন তিনি। গ্লাস থেকে ঢাকনা সরিয়া পানি খেয়ে নিলেন এক চুমুকে। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যারা আক্রান্ত তারা মানসিক বা আবেগিকভাবে আঘাত করতে বেশি প্রবণ হয়, যেমন অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপমান করা বা তাদের অনুভূতি নিয়ে খেলা করা। আমার কাছে যা মনে হলো আরশের কপালে দুঃখ আছে। ও কিন্তু নুসরাতকে সেদিন আঘাত করেছে এবং তা ও ফিরিয়ে দিবে আরশকে খুব তাড়াতাড়ি, যা আমি বুঝতে পেরেছি। ইসরাত চোখ মুখ অন্ধকার করে বলল, আপনি কিভাবে বুঝলেন? আপনি মোহাম্মদ চৌধুরী হাসলেন ঠোঁট বাঁকিয়ে। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বললেন, আরশ ইজ ফলিং অন নুসরাত। ইসরাত অবাক হয়ে জিজ্ঞেস করল, শিওর? শিওর নয়, কিন্তু আরশের যা অবস্থা দেখলাম তাতে তাই বুঝতে পারলাম। বেচারা বড় সড়ো আঘাত পেতে চলছে স্ত্রীর হাত থেকে। ইসরাত উঠে দাঁড়ালো। নাজমিন বেগম তখনও বসে। এর কোনো প্রতিকার আছে আঙ্কেল? মেবি, কিন্তু তোমরা ওকে সবসময় মাতিয়ে রাখার চেষ্টা করবে। নিয়মিত ওষুধ দিবে আর চাইলে থেরাপি দিতে পারো। ইসরাত ধন্যবাদ বলল মোহাম্মদ চৌধুরীকে। তিনি হেসে বললেন, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই ইসরাত, এটা আমার পেশা। আপনার বিল? তিনি ইসরাতের মাথায় হাত দিয়ে চুল অগোছালো করে দিলেন। শব্দ করে হেসে বললেন, দেওয়ার প্রয়োজন নেই। ইসরাত বলতে গেলেও প্রয়োজন আছে, কিন্তু ডাক্তার মোহাম্মদ চৌধুরী ইসরাতকে মুখে আঙ্গুল দিয়ে চুপ দেখালেন। ইসরাত জেদিস্বরে বলল, আঙ্কেল, এটা আপনার পাওনা। মোহাম্মদ চৌধুরী হাসলেন। ইসরাতের বাড়িয়ে দেওয়া টাকা ইসরাতের হাতের মুঠো করে ধরিয়ে দিলেন। এটা তোমার বিয়ের গিফট, পেন্ডিং এ ছিল, আজকে তোমাকে দিয়ে দিলাম। ইসরাত দেশে আসার আজ প্রায় 10 দিন। ইসরাত আগের মতো চুপচাপ, নুসরাত চঞ্চল চুরুইয়ের মতো পুরো বাড়ি মাতিয়ে রেখেছে। আরশের সাথে সম্পর্কের আগের তুলনায় আরেকটু অবনতি হয়েছে নুসরাতের। আগে আরশের রুমে থাকতো, 5 দিন আগে নিজের পোটলা পোটলি নিয়ে এসে ইসরাতের রুমে শিফট হয়েছে নুসরাত।
জাইনের দিন যায় ইসরাতের দেখা পাওয়ার অপেক্ষায়। সারাদিন ইসরাতের রুমের দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে দিন কাটে। রাত হয় দরজার পানে তাকাতে তাকাতে। সুযোগ পেলে জাইন রুমে ইসরাতের সাথে কথা বলতে ঢোকার চেষ্টা করে, তখন কাবাবে হাড্ডি হয়ে নুসরাত বাধা দেয়। ইসরাতের সাথে সেদিন দেখা হলো করিডোরে জাইনের। ইসরাত পাত্তা দিল না, এমনভাবে হেঁটে গেল যেন এখানে কোনো কাকপক্ষীর ছায়া নেই। জাইন ইসরাতের হাত ধরতেই বাজ পাখির মতো নুসরাত উড়ে আসলো। ইসরাতকে ঝাপড়ে ধরে টেনে নিয়ে রুমে ঢুকিয়ে ইয়া বড় তালা মেরে দিল রুমের সামনের দরজায়। জাইন হতভম্ব হয়ে তালার দিকে তাকিয়ে রইল। চোখ তুলে তাকাতেই মিচকে শয়তানের মতো হাস্যরত নুসরাতের মুখ চোখে ভাসল। নুসরাত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, এখানে কি? জাইন কথার উত্তর না দিয়ে নুসরাতের পেছনে দরজার দিকে তাকিয়ে রইল। তালা দিয়েছো কেন? আমার রুম, আমার যা ইচ্ছে তাই করব। জাইন কপালে ভাঁজ ফেলে বলল, তোমার রুম কবে থেকে এটা হলো? জবে থেকে এমএলই আপনার হয়েছে তবে থেকে। জাইন ভেবাচাকা খেয়ে বলল, কি বললে? বলেছি ইসরাত যেদিন আসলো সেই দিন থেকে আমার রুম এটা। জাইন গম্ভীর গলায় বলল। রুমের তালা খুলো। নুসরাত গলা কাত করল এক পাশ থেকে আরেক পাশ, ঠোঁট কামড়ে বলল, আদেশ করছেন? দেখো নুসরাত, তোমার সাথে আমার কোনো লেনদেন নেই, আমাকে ভিতরে ঢুকতে দাও। নুসরাত ঠোঁট এলিয়ে হাসলো। আরশ তখন আসলো। জাইন আর নুসরাতকে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করতে দেখে আরশ দুজনের মাঝে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে দুজনের দিকে তাকিয়ে বুঝতে চাইলো আসলে হচ্ছেটা কি এখানে। নুসরাত রাগী গলায় বলল, জানা যান ওই বিদেশি আপুর কাছে, এখানে আমার বোনের কাছে কি? দেখো নুসরাত, কথা টেনে আনবে না। তোমার বোন বলেছে যে তুমি আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে ঝগড়া করতে আর বিদেশিনীকে টেনে এনে খুঁটা দিতে। নুসরাত রোবটের মতো দুদিকে মাথা নাড়ালো। আর জাইনের সামনে থেকে নুসরাতকে টেনে সরিয়ে নিয়ে আসলো তার সামনে। দেয়ালে দু হাত দিয়ে বাহু বেষ্টনী করে মাথা বাঁকিয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাত নির্লিপ্ত চোখ মেলে তাকালো। আরশ নুসরাতের হাত চেপে ধরে আলগোছিয়ে প্যান্টের পকেট থেকে চাবি বের করলো। জাইনের দিকে ছুঁড়ে মারল চাবি। জাইন ক্যাচ করলো। নুসরাত পা দিয়ে লাত মারতে নিল। আরশ, ড্যাম ইট! কি হয়েছে? হা করে ওদিকে তাকিয়ে আসিস কেন? কি হলো এর আবার? হাসছে কেন কোনো কারণ ছাড়া?